সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিসেফ ফাউন্ডেশনের লাইভ টক শো থেকে প্রতিদিনের মতো আমি আজও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আতাউর রহমান মিটন আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা কথা বলবো কেঁচো চাষিদের হাসি ও কান্না বিষয়ে। আপনারা কম বেশি সকলেই ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে জৈব সার উৎপাদনে এবং জৈব সার বিপণনে একটা বড় ধরনের পরিবর্তন সংগঠিত হয়েছে, এবং বিশেষ করে গ্রামীণ নারীরা তারা জৈব সার হিসেবে কেঁচো সার উৎপাদন করছে। বাংলাদেশের অনেকগুলো জেলাতেই, অনেকগুলো জায়গাতেই, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে আপনারা রিপোর্ট গুলো দেখে থাকবেন। সেটা ময়মনসিংহ বলি, নরসিংদী বলি, ঝিনাইদহ, কালীগঞ্জ বলি, বিভিন্ন জায়গাতে এই কেঁচো সার উৎপাদনে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এবং এবং এটা অনেক জায়গাতে সম্ভাবনাময়। অনেক জায়গাতে যেমন এটা সম্ভাবনাময়, অনেক জায়গাতে যেমন এটা অনেকের জীবন বদলে দিয়েছে, আবার তেমনি অনেক জায়গাতে বা কৃষকরা তারা শুধুমাত্র বিপণন করতে না পারার কারণে তারা থমকে দাঁড়িয়েছে। তারা কেউ কেউ তাদের চারি ভেঙে ফেলেছে, তারা কেউ কেউ চাষ ছেড়ে দিয়েছে। যে কোনো উদ্যোগেরই সফলতা থাকে, ব্যর্থতা থাকে। কিন্তু আমরা এই কেঁচো চাষিদের হাসি কান্নার গল্পগুলো আজকে শুনবো, এবং এই কেঁচো চাষিদের ভাগ্য উন্নয়নের জন্য এবং আমাদের দেশের জৈব চাষ সম্প্রসারণের জন্য, সর্বোপরি সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করবার যে যে অভিপ্রায় আমাদের, আমরা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, সেই আকাঙ্ক্ষা পূরণে কিভাবে এটা অবদান রাখতে পারে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা কম বেশি সকলেই জানি যে জিডিপিতে কৃষির অবদান প্রায় 14%, এবং আমাদের এই 2020-21 অর্থ বছরে কৃষি খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে বাজেটে, সেটির পরিমাণ প্রায় 14,500 কোটি টাকা। এই 14,500 কোটি টাকার মধ্যে একটা বড় জায়গা জুড়ে আছে আপনার রাসায়নিক সারের ভর্তুকি। আমি যদি পরিমাণগত ভাবে বলি, তাহলে এই এই রাসায়নিক সারের ভর্তুকির পরিমাণ ধরা হয়েছে 2021 অর্থ বছরে প্রায় 8,000 কোটি টাকা। এই 8,000 কোটি টাকা দিয়ে প্রায় ইউরিয়াতে ভর্তুকি দেওয়া হবে 25,50,000 টন, ডিএপি তে ভর্তুকি দেওয়া হবে প্রায় 14 লাখ টন। এই অন এন এভারেজ প্রায় 25 এবং ওদিকে 15, প্রায় 40 লক্ষ টন রাসায়নিক সারে এই 8,000 কোটি টাকার ভর্তুকি দেওয়ার একটা চেষ্টা বা পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের দেশের যে জৈব সার, সেই জৈব সারের ভর্তুকির জন্য আমাদের জানা মতে এখন পর্যন্ত 1টি টাকাও বরাদ্দ দেওয়া হয় নাই। অথচ বিসেফ ফাউন্ডেশন সহ নাগরিক সংগঠনগুলো তারা সবসময় বলে আসছে যে যদি কিছুটা ভর্তুকি দেওয়া হতো, ভর্তুকি হিসেবে নগদ টাকা আপনার আপনার কিভাবে দিবেন সেটা নিয়ে আলোচনা হতে পারে। যেমন ভর্তুকি হিসেবে যেটা করা যেত, প্রশিক্ষণ দেওয়া যেত, ভর্তুকি হিসেবে তাদেরকে উপকরণ সহায়তা দেওয়া যেত, ভর্তুকি হিসেবে তাদের কাছ থেকে সার কিনে নেওয়া যেত, কিনে নিয়ে সেই সার আবার একটু কম দামে অন্য কৃষকদেরকে দেওয়া যেত। এইভাবে সহযোগিতা করা যেতে পারতো। কিংবা যারা আরো অন্য কোনো, যেমন শেড বানাইতে চায় কেউ, সেই শেড গুলো বানানোর ক্ষেত্রে কিছু নগদ সহায়তা ইত্যাদি দিয়ে আমরা সহায়তা করতে পারতাম। অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকতো এই খাতে, তাহলে পরে নানাভাবেই সেটা করা যেত। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে জৈব সারে ভর্তুকির ব্যাপারে আমরা কোনো উদ্যোগ, কোনো পরিকল্পনা আমরা দেখছি না। যদিও নীতি নির্ধারকরা সবসময় বলে থাকেন, তাদের বক্তৃতাগুলো যদি খেয়াল করেন তাহলে দেখবেন তারা বলছে যে আমাদের জৈব সারের ভর্তুকি দেওয়া, ভর্তুকির কথা বলে না, জৈব সারের চাষ বাড়ানো দরকার। আমাদের রাসায়নিক সার আমাদের ক্ষতি করে ফেলছে, রাসায়নিক সারের উৎপাদিত ফসল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলা হচ্ছে। কিন্তু যারা এর বিকল্পটা আবিষ্কার করার চেষ্টা করছে, যারা এর বিকল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের পাশে দাঁড়ানোর লোক পাওয়া যাচ্ছে না। এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সারা বাংলাদেশে কেঁচো চাষিরা এখনো কিন্তু তারা হাল ছেড়ে দেয়নি। তাদের অনেকেই আশায় বুক বেঁধে এখনো এগিয়ে চলেছে। আজকে আমরা তাদের মুখেই শুনবো, তাদের কথাগুলো শুনবো যে আমরা তারা কোথায়, তারা সফল, কোথায় তারা ব্যর্থ, তারা কি করতে পারতো, সেই ব্যাপারগুলো শুনবো। আজকে আমার সাথে দুজন অতিথি ইতোমধ্যে যুক্ত হয়েছেন। তাদের একজন হচ্ছেন ভার্মি কম্পোস্ট উৎপাদক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব বদরুল হায়দার ব্যাপারী। বদরুল হায়দার ব্যাপারী আরো অনেক সাংগঠনিক পরিচয় রয়েছে, কিন্তু আজকে আমরা তার এই এই ভার্মি কম্পোস্ট বা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি পরিচয়টিকেই আমরা গুরুত্বপূর্ণ মনে করছি। আমাদের সাথে আরো যুক্ত আছেন ঝিনাইদহ কালীগঞ্জ থেকে কেঁচো চাষী শামসুল ইসলাম। এই শামসুল ভাইয়ের গল্পটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শামসুল ভাই এবং তার স্ত্রী দুজনে মিলে, তারা নিজেদের জমি নাই, তারা অন্যের কাছ থেকে 10 শতক জমি চেয়ে নিয়ে বা বর্গা নিয়ে তারা সেখানে ধার দেনা করে তারা সেখানে কেঁচো চাষ তারা শুরু করেছেন, এবং সেই কেঁচো চাষই বিগত কয়েক বছরে এখন তাদের ভাগ্য বদলে দিয়েছে।
তারা তারা তাদের জীবন পরিচালনা করছে, তাদের তাদের জীবন নির্বাহ হচ্ছে এই উৎপাদিত কেঁচো সার থেকে। সুতরাং সেদিক থেকে তারা সফল। কিন্তু শামসুল ভাইয়ের খুব শখ যে তার একটা যদি গরু থাকতো, তাহলে পরে সেই গরুটা থাকলে, তার গোবর থাকলে, নিজস্ব গোবর থাকলে তাকে আর হয়তো গোবর কিনে কেঁচো সার করতে হতো না। এখন কে তাকে গরু কেনার জন্য পয়সা দিবে? এই ধরনের নানান ইস্যু আছে, আমরা গল্পগুলো তাদের মুখেই না হয় শুনি। কিন্তু আমি মূল আলোচনায় যাওয়ার আগে বদরুল ভাই একটু আপনাদের সাথে পরিচিত হয়ে নেই, তারপরে আমি একটি প্রতিবেদন, ঝিনাইদহ কালীগঞ্জের উপরে একটি প্রতিবেদন একটি টেলিভিশন চ্যানেল দেখিয়েছিল, সেটা আমি দেখাবো। তার আগে একটু আপনাদের সাথে পরিচয় হয়ে নেই। প্রথমে বদরুল ভাই, আপনার পরিচয়টা যদি একটু দেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান মিল্টন ভাইকে। আমি মোহাম্মদ বদরুল হায়দার ব্যাপারী। আমার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাতে। আমি নিজে কেঁচো সার উৎপাদন করি এবং কেঁচো সার উৎপাদন যখন আমি শুরু করলাম তখন দেখলাম যে বিপণনটি একটি বড় সমস্যা। উৎপাদনকৃত সার বিপণনের সমস্যা সমাধানে যখন আমরা মাঠে নামলাম, তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের চাষিদেরকে একত্রিত করে আমরা বাংলাদেশ ভার্মি কম্পোস্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে তুললাম। বর্তমান সময়ে আমি সেই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমাদের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন এসআরডি এর সাবেক পরিচালক জনাব দিলওয়ার হোসেন মোল্লা স্যার। মোটামুটি এতটুকু পরিচয়। আপনাদের সমিতিতে, আপনাদের অ্যাসোসিয়েশনে কতজন সদস্য আছে বদরুল ভাই? আমরা 35 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, এবং এখন পর্যন্ত সারা দেশ থেকে আমরা মাত্র 1200 জন চাষিকে কাগজ কলমে যুক্ত করে আমরা সংগঠন পরিচালনা করছি। 1200, তাই তো? আমি ঠিক শুনলাম? এছাড়া আমরা দেশে গুড নাম্বার, অনেক বড় নাম্বার। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আরো গল্প করবো বদরুল ভাই, থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু শামসুল ভাইয়ের কাছে যাচ্ছি। শামসুল ভাই, একটু আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম, বাড়ি আছে বলরামপুর, 4 নম্বর নেমতপুর ইউনিয়ন, কালীগঞ্জ, ঝিনাইদহ। আপনি কতদিন হলো কেঁচো চাষ করেন? আমি 11 সাল থেকে শুরু করেছি। 11 সাল থেকে শুরু করেছেন। আচ্ছা, আপনার গল্প শুনবো আজকে, আপনাদের হাসি কান্নাগুলোই আমরা শুনতে চাই। সুতরাং আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটা রিপোর্ট আপনাদের সাথে এখন একটু শেয়ার করব, যেটি একটি টেলিভিশন চ্যানেল দেখিয়েছিল। দর্শক মন্ডলী, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা আশা করি আমাদের সকলের আলোচনা এবং মতামতের মধ্য দিয়ে আমরা একটি চমৎকার অনুষ্ঠান সময় উপভোগ করতে পারবো। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে আসছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মোস্তফাপুরে। এখানে গ্রামীণ নারীরা একটা বিস্ময় ঘটিয়েছে। তারা ঘরে ঘরে ভার্মি কম্পোস্ট বা আমরা যেটাকে কেঁচো সার বলি, এগুলো করে নিজেরা যেমন ব্যবহার করছে তাদের ক্ষেত খামারে, একইভাবে এটার বিক্রিলব্ধ অর্থ দিয়ে তাদের জীবন মানের উন্নতি ঘটেছে। এই গ্রামগুলোর বলা যায় যে প্রত্যেকটা ঘরে একই কর্মকাণ্ড চলছে এই ভার্মি কম্পোস্টের, এবং প্রত্যেকটা নারী এই পেশাগুলোর সাথে জড়িত হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইদানিংকালে এসে কৃষক যেমন অনুধাবন করছে যে আমাদের মাটির উর্বর শক্তি আবার ফিরিয়ে আনতে হবে, এবং ফিরিয়ে আনতে গেলে আমাদেরকে কেমিক্যাল কিংবা রাসায়নিক সার থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে। একইভাবে ফসলের পোকা দমনের জন্য আমাদের কৃত্রিম যে কীটনাশক আছে, কেমিক্যাল কীটনাশক, সেগুলো থেকে দূরে সরে এসে আমাদেরকে জৈব বালাই দমন ব্যবস্থাপনার সাথে যুক্ত হতে হবে। এটা এখন সবাই অনুধাবন করছে, এবং সে কারণে এই ভার্মি কম্পোস্ট করে তারা ফসলে ব্যবহার করছে ব্যাপকভাবে, এবং ভার্মি কম্পোস্টের বাজারে একটা ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে। এর আগেও আমি আপনাদেরকে এই জাতীয় বেশ কিছু প্রতিবেদন দেখিয়েছি। আজকে এই ঝিনাইদহ জেলার কালীগঞ্জের 2-1টি গ্রাম ঘুরবো এবং মহিলাদের যে এই ভার্মি কম্পোস্ট করে তাদের যে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে সেটা দেখানোর চেষ্টা করবো, এবং এই এলাকার মানুষ এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে তাদের যে ফসলাদি করছে সেটাও আমরা এক নজর দেখবো। চলুন যাই। মাটিকে বাঁচানোর মহৎ চিন্তা নিয়ে গ্রামের বহু কৃষক তৈরি করছেন কেঁচো সার।
কেঁচোর মতো মেরুদণ্ডহীন প্রাণী এখন গ্রামের শত শত নারী পুরুষকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর শক্তি যোগাচ্ছে। তারা মনে প্রাণে বিশ্বাস করতে শিখেছে মাটির স্বাস্থ্য উন্নয়নে জৈব সারের বিকল্প নেই। তারা এখন এও জানেন যে মাটিকে রক্ষার সবচেয়ে উৎকৃষ্ট প্রাকৃতিক সহায়ক হচ্ছে কেঁচো, যাকে বলা হয় প্রাকৃতিক লাঙল। কেঁচো সার উৎপাদনের পদ্ধতি খুব বেশি কঠিন নয়। গ্রামে গ্রামে নারীরা এ কাজে যুক্ত হয়েছেন। তারা বিষমুক্ত ফসল ফলাচ্ছেন। এতে মিটছে তাদের পারিবারিক পুষ্টি চাহিদা, আর অতিরিক্ত ফসল বিক্রি করে আসছে বাড়তি আয়, যে কারণে কোনো কোনো গ্রামের আর্থসামাজিক পরিবর্তনের যোগসূত্র হিসেবে ভূমিকা রাখছে এই কেঁচো সার। দর্শক, এর আগেও আপনারা দেখেছেন দেশের বিভিন্ন এলাকায় নারীরা সংগঠিত হয়ে বাণিজ্যিক ভিত্তিতে কেঁচো সার উৎপাদন করে রীতিমতো দৃষ্টান্ত করেছেন। প্রথম ওটা গোবরটা জড়ো করি, আচ্ছা। জড়ো করে একটু গ্যাসটা খেয়ে দেয়, আচ্ছা, গ্যাসটা খেয়ে দেয়, পরে চারিতে দিই, তিনটা মনে করেন 22-23 পরে সার হয়, হ্যাঁ, পরে সারটা বাইচা কিছুটা ওই সারটা আলাদা করে আবার কিছুটা বাইচা আবার গোবর দিয়া মানে কিছুটা আবার সারা হয়। 22 দিন রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা, শুধু গোবরই দেন না অন্য কিছু দেন? না শুধু গোবরই দিই আমরা। আর ওই খড় কুটা ওই যে ঘরের ওগুলি দেন না? ওগুলি দিলেও তো হয়। এই যে এগুলো বীজটা একবারই আনছিলেন, হুম, এই বীজটা দিয়া কয়বার করা যায়? এই তো বহুবার করা যায়। তাই কেঁচো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় না বীজটা? না ওই যদি প্রথম আনা হয় সেটা আর কি বেশি খেয়াল লাগে, পরে আবার কি আবার ছাও ফুটে ওই যে আবার রাখবে। আচ্ছা, ওইটা দিয়ে আবার আবার করে। আবার সার। আপনারা কেউ কি এই কেঁচো দিয়ে কেঁচো সার দিয়ে কিছু খেতে গৃহস্থী করছেন নাকি না? আপনারা করেন? আমি করছি নিছি নিয়ে দান করে দিছি। তারপর কি কি তফাৎটা পাইলেন আগে ধান ক্ষেতের সাথে? আগে ইউরিয়া সার দিয়ে কইরা এবার কেঁচো দিয়ে কইরা তফাৎটা কি পাইছেন? চেহারা মোটা হইছে, এমনি সবুজ হইছে। এটি ঝিনাইদহের কালীগঞ্জের মোস্তফাপুর গ্রাম। এখানেও গ্রামের প্রত্যেক নারী এক একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন, আর তা সম্ভব হয়েছে জৈব কৃষি অনুশীলনের মধ্য দিয়ে। রাজিয়া বেগম তেমনই একজন নারী। একেবারে দরিদ্র অবস্থা থেকে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছেন কেঁচো সার উৎপাদন করে। শুধু সার বানান, নিজেরা ব্যবহার করেন না এগুলি? আমরা এই জৈব সার নিজেরা ব্যবহার করি। সবজি, ধান, বাড়িতে সবারই বিষমুক্ত সবজি আছে। আমরা এই সবজিটা ঢাকায়ও যায়, আমাদের এই বিষমুক্ত সবজিটা। আচ্ছা, লাভ হয় কেমন? আমরা এখান থেকে যে আর্থিক সহযোগিতাও পাচ্ছি, তার পাশাপাশি আমরা অনেক বিষমুক্ত সবজিকে আমাদের শরীর সুস্থ থাকছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারছি। ভালো। তো আগে পড়াশোনা পয়সা কে দিত? এই যে আমরা স্বামীর দিকে দুটো পয়সার জন্য স্বামীর দিকে তাকায় থাকতাম, যে আমার কিছু খেতে ইচ্ছা করলেও খেতে পারিনি, আর এখন নিজের ইচ্ছায় আমরা সবকিছু করতে পারি। বাহ বাহ বাহ, ভালো, বেশ। আমার সামনে যে মহিলাটা আছে, এবার ল্যাট্রিন দিচ্ছে, সার বিক্রয় করে ল্যাট্রিন করছে। তো এরকম সবাই অনেক মহিলা আছে আমাদের এই জায়গা, প্রায় 70-80 ঘর মহিলা আমরা এই জৈব সারের কম্পোস্ট সার তৈরি করি। কিরকম আগে কিরকম ছিল আর এখন কি কি করছেন? আগে কিছুই ছিল না। আচ্ছা, আমার নিজে যখন গোবর গরু ছিল না, কিছুই ছিল না, আমি গোবর কুড়াই আগে প্রথমে করতাম। তারপরে যখন প্রথমে আমরা 20 টাকা কেজি বিক্রয় করেছি, করে এখন আস্তে আস্তে অনেক, আমার 102টা শাড়ি। নিজের যে সারটা কি বিক্রি করেন? নিজের 102টা শাড়ি। তা আমি এখান থেকে এই সার বিক্রয় করে আমার একটা ছেলে, আমি এই কসাতলার বাজারে ওষুধের দোকান করে দিছি। তারপরে আমার একটা মেয়ে যশোর রাজ্জাক কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে এবার উঠবে, সামনে পরীক্ষা। আর ছোট একটা ছেলে আছে। আমি এখান থেকে আর কি আমি সারের করে আমি অনেক আর্থিক স্বাবলম্বী হয়েছি। জামিনা বেগমও শুধু কেঁচো সার এবং কেঁচো বিক্রি করেই বদলেছেন তার দিন। বিষমুক্ত ফসল উৎপাদনেও দেখিয়েছেন সাফল্য। আচ্ছা, এই জামিনা বেগম, আপনি এই কাজের আগে কি করতেন? গ্রামে বরজ আছে, বরজে কাজ করতাম। আর এই সারের উদ্যোক্তা হয়ে আর কাজ করি না, বাড়ি সার করি। এই সার করে কি লাভ হলো? ছেলের স্বামীর পিছনে প্রায় আমি এই সারের থেকে ইনকাম করে 50-60 হাজার টাকা দিতে পারিছি। আমার ছেলে ঘর 4 খোপ ঘর উঠিয়েছে। আবার এইবার হচ্ছে এই সারের কাজ করে আমি ল্যাট্রিন ছাদ পর্যন্ত যাচ্ছি। দর্শক, আজকের দিনে এসব এলাকায় কৃষকদের জন্যই এটি শিক্ষণীয় তাগিদ। মাটিকে বাঁচাতে হবে,
যা করতে উঠে পড়ে লেগেছে এসব নারী। এখানে প্রত্যেক বাড়ির আঙিনায়, ঘরের কোণে, উঠোনে সবাই কম বেশি কেঁচো কম্পোস্ট তৈরি করছেন। উৎপাদিত জৈব সার ব্যবহার করছেন নিজেদের আবাদি জমিতে। অবশিষ্টাংশ বিক্রি করে হচ্ছেন লাভবান। আবার অনেকেই ঘরে ঘরে উৎপাদন করছেন কেঁচো। একসময়ের পারিবারিক চরম সংকটের মধ্যে পড়েও সেখান থেকে ঘুরে দাঁড়াতে পেরেছেন রোজিনা আক্তার। আর তা সম্ভব হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে কেঁচো উৎপাদন করে। আমার স্বামী একজন নেশাখোর, ঠিক আছে। যখন আমি স্বামীর বাড়ি ছিলাম তখন অনেক অত্যাচার করেছে আমার উপর। তারপর তাই আমি স্বামীর বাড়ি ছেড়ে এসে বাপের বাড়িতে এই কম্পোস্ট সার শুরু করি। বুঝলাম, তাতে কি অর্জন করতে পারছেন? তা এখন আমি কম্পোস্ট সার করার পরে নিজেও স্বাবলম্বী হয়েছি। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা স্কুলে পড়াশোনা করে। আচ্ছা আচ্ছা। আমি এই কম্পোস্ট সারের উপর দিয়েই, অবশ্য কম্পোস্ট শুধু কম্পোস্টই করি না, আমি বাড়িতে দর্জির কাজও করি। বাহ বাহ বাহ, খুব ভালো। তা 50,000 টাকা দিয়ে আমার 1 বিঘা জমি রাখা আছে আমার নিজের পেট চালানোর জন্য। আর ব্যাংকে 40,000 মতো টাকা আমি রাখিছি আমার বাচ্চার ভবিষ্যতের জন্য। আর এখনো করছি, ভবিষ্যতেও আমার আশা আছে আমি এই করব, করে আমার বাকি জীবন কাটাতে চাই। আপনারা কি শুধু বিষমুক্ত ফসল উৎপাদন করেন, নিজেরাই খান, নাকি অন্যদের কাছেও বিক্রি করেন? আমাদের গ্রামে অনেক, মানে প্রত্যেকেই বিষমুক্ত সবজি তৈরি করে। তা আমাদের প্রয়োজন মিটিয়ে যেটা বাড়তি থাকে সেটা আমরা বাইরে বিক্রি করি। মাত্র কয়েক বছর আগেও এই গ্রামটি ছিল অভাবগ্রস্ত একটি পল্লী। অর্ধাহারে অনাহারে দিন কাটত অনেকের। এমনই এক দরিদ্র পরিবারের কিষানী ছিলেন মনোয়ারা বেগম। একদিন তিনি কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন কেঁচো সার তৈরির কাজ। অল্প দিনেই সাফল্য পেয়েছেন তিনি। এখন গোটা এলাকার নারীদের কাছেও তিনি পৌঁছে দিচ্ছেন জৈব কৃষির বার্তা। আচ্ছা বলেন তো, কি সংখ্যক নারী এই জৈব সার তৈরির সাথে যুক্ত আছে এলাকায়? আমাদের ইউনিয়নে অনেক নারীরা আছে, 600 নারী আমাদের আছে এই কম্পোস্ট প্ল্যান্টে। সবাই এখন এই সারগুলা দেখা যাচ্ছে যে আমরা সার হয়ে গেলেও আমি বিক্রি করি, সব সারগুলাই আমি বিক্রি করি। তাতে কি পরিবর্তন হয়েছে? এখানে নারীদের অনেক পরিবর্তন ঘটেছে। যেমন আমাদের এখানে বিধবা নারী, যারা স্বামী পরিত্যক্তা নারী এবং বয়স্ক নারী, আমাদের মতো নারীরা, তাদেরকে অনেক পরিবর্তন ঘটেছে, অনেক উন্নতি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রকম? এদের সংসারে আগে আর কি চলতো না, এখন বর্তমান তারা অনেক ভালো, অনেক খাই পেরেও তাদের ডানি থাকে। কি কারণে ডানি থাকছে? এই তাদের ছেলেরা যা আয় করে তাতে তাদের সংসারটা কোন রকম ম্যানেজ হতো। আর নারীরা যখন আর কি এগুলো করেছে, উদ্বর্তী ইনকাম হচ্ছে, এই ইনকামের টাকা দিয়ে তারা উদ্বর্তী কিছু করতে পারছে। অর্গানিক সবজিগুলাও তৈরি করছে তারা। ও আচ্ছা, তারা সবাই বাড়িতে বাড়িতে কেঁচো সার তৈরি করে? প্রত্যেকের বাড়িতেই আছে। মাটির ভালো মন্দের সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে মনোয়ারা বেগম নিজেকে পরিণত করেছেন জৈব কৃষি উদ্যোক্তায়। মাটিকে বাঁচাতে হবে, মাটি বাঁচলে দেশ বাঁচবে, বাঁচবে মানুষ, এই প্রত্যয় আজ তার। কেঁচো সার আর জৈব কৃষি, এই তার ধ্যান জ্ঞান। মাটির স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তো আমাদের খাবারের ইউ তো ভালো হবে না, এবং আমাদের মাটিটাই নিরাপদ করতে হবে, তাহলে কিন্তু আমাদের খাবার নিরাপদ হবে। এই যে ভাবনাটা, এটা কি অন্যদের মাঝেও ছড়াচ্ছে? আমরা যেখানে যাই সেখানে আর কি এইগুলা নিয়ে আলোচনা করি। বাহ বাহ বাহ, খুব ভালো। আমরা শুধু সচেতন করাই মানুষের, যারা জানে না সেখানে আমরা সচেতন করাই। কি বলেন তাদের? তাদের বলি যে দেশে যেমন বিষ দিয়ে সবজিতে ধানে খাবারে বিষ আসছে, আসে যেমন বিষাক্ত হয়ে যাচ্ছে মানুষ, এই বিষ যাতে না খাই আমরা, এইটাই আমরা সচেতন হই যে যাতে বিষটা আমরা খাবো না, যাতে রোগ ব্যাধিতে আমরা ভুগবো না। এই যে এখন বিভিন্ন রকমের রোগ, ক্যান্সার, স্ট্রোক, ডায়াবেটিস, এই কিডনি পাথর, এগুলা তো আগে ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই বেশি। কারণ হচ্ছে একমাত্র এই খাবারে বিষ মিশানোতেই এই অবস্থাটা। সাংসারিক কাজের পাশাপাশি বাড়তি শ্রম দিয়ে প্রাকৃতিকভাবে কেঁচো সার উৎপাদন প্রকল্প গড়েছেন রাবেয়া খাতুন। কেঁচো কম্পোস্ট দিয়ে উৎপাদন করছেন সবজি। এখন পরিবারের আর্থিক যোগানের অন্যতম পণ্য এসব সবজি ফসল। কোন দিকে এই লাউ ক্ষেতটা কবে করছেন? তাই এই মাস 2 হলো। কেমন লাউ ধরছে? লাউ অনেকই ধরেছে, ধরার পরে আমরা কিন্তু ওই আলমগীরে যে নেয় না বিষমুক্ত, ওনারও দেওয়া হয়, গ্রামও বিক্রি করা হয়, আমরাও খাই। কিন্তু আমাদের যে তরকারি আমরা তৈরি করেছি এগুলো কিন্তু আমরা বিনা সারেই তৈরি করা, মানে শুধু কম্পোস্টের সার দিয়ে তৈরি করা।
তাই নাকি? আর আমাদের যে তরকারি আছে অন্তত 10-15 প্রকারের তরকারি আমাদের বাড়িতেই আছে। কি কি সবজি করছেন আছে এখানে? আমাদের আছে লাউ, কদমি, কাকরোল, পেঁপে, তারপরে আছে যে বেগুন, ঝাল মানে মরিচ এগুলো, তারপরে ওল, মানকচু, দর্শক মন্ডলী, মাইকে আলু, সময় বাঁচানোর এগুলো সব জন্য আমাদের আমরা বাড়িতেই একটু আছে। পার হয়ে বাহ, যাচ্ছি, বাহ, যাতে ভালো করে ভালো। আমরা তবে এই যে তাড়াতাড়ি আপনি ভিডিওটা সবজিতে শেষ বিষ করতে দেন পারি, না, আমি একটু তো টেনে কি দিচ্ছি। এখন নিজেই সৃষ্টি করেছেন কর্মসংস্থান। আপনারা চাকরি করেন, আপনারা প্যাকেট নিয়ে বাজারে যান, যে ভালো ঠক থেকে চকচকে সবজি খোঁজেন। কি খোঁজেন? বেগুন খোঁজেন, করলা উস্তে খোঁজেন, সিম খোঁজেন ভালো থক থেকে দিকে। কিন্তু থক থেকে তার ভিতরে যে কি বিষ আছে আপনারা তো জানেন না, কিন্তু আপনারা খাচ্ছেন। আপনাদের বাচ্চাগুলোর মাথাতে বেরোন শক্তি তো কম হয়ে যাচ্ছে। আমরা তো খাচ্ছি শুধু বিষ। তাইতে আমরা মনে করি যে মার পেটে জন্মাছি সেই মার দুধ খেয়ে বড় হয়েছি, কিন্তু সেই মার আবার আমরা বিষ খাই মেরে ফেলছি। তাহলে কি করতে হবে মনে করেন? সে মাটিতে খাবার দিতে হবে, দেন জৈবতা দেন, কীটনাশক রাসায়নিক দিয়ে আপনারা তো মাটিটা তামা করে ফেলছেন। খুব কীটনাশক দেয় না? কীটনাশকের তো লেখা রয়েছে 2 মুটকি দিবা 9 লিটার পানিতে, কিন্তু দেশে 2 মুটকি দেওয়ার পরও আবার আর মুটকি বেশি দিচ্ছে, 3 মুটকি দিচ্ছে, যাতে আমাদের এই বেগুনি এত পোকা না লাগে, যাতে বেগুনের পোকাগুলো যাতে মরে যায়। কিন্তু সেই বেগুনটার ওষুধটা দিয়ে আসছে বিকেল বেলা, সন্ধ্যার সময় দিচ্ছে প্যাকেট। আমার স্বামীর কাছে যায়, আমার তরকারি কিনে নিয়ে এসে দাও, তা তরকারি কিনা টাকা নেই, তখন আমার ছেলে ফেলে বাধ্য হয়ে দিতে হচ্ছে তো নিজে 2 বেগুন তুলে নিয়ে আসকি। তাহলে কারা খাচ্ছে বিষ? আমরা খাচ্ছি না? আমরা যে বিষ দিচ্ছি আবার আমরা সেই বিষ তো খাচ্ছি, কিন্তু মানুষের বুঝিয়ে মানুষের কথা শোনে না। সব মিলে এখন কেমন আছেন বাকিরা? আগে খুব কঠিন কষ্ট ছিল। আমি মানুষের বাড়ি কাজ করতাম করে, একটা ছেলে একটা মেয়ে, তাদের এই কথা আমাদের মনির বাপ জন বেচতো, তা 30 টাকা 35 টাকা জনের দাম ছিল। আর এখন এখন আমি মানুষের বাড়ি আর কাজ করি না, থেকে থেকে আমি আর 2টা মহিলা জনও নিই নিয়ে এখন আমি কাজ করাই। যাই হোক, এখন আল্লাহর রহমতে ভালো। মাটির উর্বর শক্তি টিকিয়ে রাখতে হবে, খাদ্য উন্নয়ন নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে কেঁচো কম্পোস্টই হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার। এই উপলব্ধিটি বিভিন্ন এলাকার কৃষকের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। এমনি একজন উন্নয়ন কর্মীর সঙ্গে কথা হলো আমাদের। এই গ্রামীণ এসব নারীদের আপনারা কিভাবে প্রশিক্ষিত করলেন? সবাই কি এখন সচল বলে মনে করছেন আপনি? এদেরকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং করিয়েছি, বিভিন্ন গভর্নমেন্ট বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিঙ্কেজের কাজটা করিয়েছি, এবং মিডিয়াতেও এটা প্রচার প্রসার হওয়ার কারণে যখন তারা বাজার পেয়েছে তখন এইটাতে তারা আরো উদ্বুদ্ধ হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। সবাই কি এখন সফল হয়েছে এটা মনে করছেন আপনারা? এই এলাকাতে 600-র মতো নারীর এখন রুটি রুজি হলো কেঁচো কম্পোস্ট এবং এখন তারা নিরাপদ খাদ্যের উপর জোর দিয়েছে। প্রত্যেকটা কৃষানি তারা সেই আলোর একটা কণা, তারা নিজেরা খাবে তা নয়, তাদের মন আছে, টাকা নেই, মন আছে, তারা মাটিকে ভালো রাখতে চায়, তারা পরিবেশকে ভালো রাখতে চায় এবং প্রাণ বৈচিত্র্যটাকে তারা রক্ষা করতে চায়, এবং মানুষ যাতে সুস্বাদু খাবারটা খেতে পারে, বীজযুক্ত, মানুষের জন্য তারা বিষ না, খাবার উৎপাদনের জন্য নিজেরা চেষ্টা করতেছে। এবং তারা মনে করে যে আমি যদি মরেও যাই, মানুষ যাতে আমাকে অন্তরে লালন করে। দর্শক মন্ডলী, অনেক ধন্যবাদ আপনাদের। আমরা আলোচনায় ফিরে আসতে চাই। আমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলাম ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় নিয়ামতপুর ইউনিয়নে, সেখানে 600 নারী তারা তাদের কেঁচো চাষের মাধ্যমে তাদের জীবনের যে পরিবর্তন এনেছে, মাটি এবং প্রকৃতির স্বাস্থ্যসম্মত ফসল ফলানোর জন্য তাদের যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা কিছুটা লক্ষ্য করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রশ্ন করুন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই করবেন, সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের সঙ্গে এখন যে অতিথিরা আছেন তাদের মধ্যে একজন শামসুল ইসলাম। ইনফ্যাক্ট সর্বশেষ আমরা যে ভদ্র মহিলার কথা শুনলাম, সেই ভদ্র মহিলা হচ্ছে শামসুল আলমের সহধর্মিণী, এবং শামসুল আলমও তার সঙ্গে আছেন। সুতরাং আমরা তাদের গল্পগুলো আজকে শুনবো। আমি প্রথমেই চলে যাচ্ছি জনাব বদরুল হায়দার ব্যাপারীর কাছে। বদরুল ভাই, আপনি বলছিলেন যে আপনাদের সমিতিতে প্রায় 1200 জন সদস্য রয়েছে, এবং তারাও নিশ্চয়ই এইভাবেই তাদের সফলতার গল্পগুলো রয়েছে এবং তাদের ব্যর্থতার গল্পও আছে। আজকে আমরা এখানে সফলতার গল্পগুলোই বেশি করে শুনলাম। তো আপনি কি একটু আমাদেরকে ধারণা দিবেন যে সারা দেশে কেঁচো চাষিরা তাদের হাসি কান্না কেমন, তাদের হাসির কারণগুলো কিছুটা আমরা ঝিনাইদহ থেকে বুঝতে পারছি, কান্নার কিছু কথা কি আপনি বলবেন বদরুল ভাই? সংকটের কথা, চ্যালেঞ্জের কথা।
বদরুল ভাইয়ের মাইক্রোফোনটা তবে আনমিউট করতে আমার জি জি, ঠিক আছে, আপনি কি আমাকে শুনছেন? জি আমি শুনতে পাচ্ছি। আমার সবচেয়ে কষ্টের জায়গাটাই বলি, যে দুইজন সফল কৃষকের হাত ধরে আমি বাংলাদেশ ভার্মি কম্পোস্ট উৎপাদক অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিতে পেরেছি। তার একজন হলেন আইডিবি অ্যাওয়ার্ড বিজেতা নরসিংদীর কিশোরী সেলিনা জাহান এবং নোয়াখালীর জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক শাহাবুল্লাহ ভাই। সেলিনা জাহান আপু ছিলেন বাংলাদেশ ভার্মি কম্পোস্ট উৎপাদক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং শাহাবুল্লাহ ভাই ছিলেন সাধারণ সম্পাদক। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই দুজন এখন আর সংগঠনের সাথে নেই, অর্থাৎ তারা সংগঠন থেকে পালিয়ে বেড়াতে চায়। আমরা চাই তারা আসুক, আর তারা চায় তারা যতটা দূরে থাকতে পারে। এটা হলো যে বিপণন সমস্যাকে কেন্দ্র করে সংগঠনকে টেনে নিয়ে যেতে কেঁচো সারটাকে সম্প্রসারণের জন্য যে যুদ্ধটা তারা করেছেন, আমাদেরকে যে যুদ্ধটা শিখিয়েছেন, একটা সময় তারা ক্লান্ত হয়ে পড়েছে। আপনার অঞ্চলে এই যে আমরা কালীগঞ্জের যে গল্পটি শুনলাম, দর্শক আপনারা যারা জানেন এবং যারা জানেন না, এই অঞ্চলে আজকের যিনি সাধারণ সম্পাদক আমাদেরকে উপস্থাপন করছেন, তার নেতৃত্বে একটি বেসরকারি সংস্থা এই কর্মযজ্ঞটি পরিচালনা করছে। 2013 সালে আমি একদমই অজানিতভাবে সেখানে গিয়ে মূলত আমার জীবনের মোড়টাই চেঞ্জ হয়ে যায়। আমি কৃষিতে ফিরে আসি, সেটা একটি অনেক বড় গল্প, আমি অনেক জায়গায় করি। তো এই অঞ্চলটা একটি বিশেষ সুবিধাটা হলো যে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড কন্টিনিউয়াসলি এই সকল চাষিদেরকে মনিটরিং করছে এবং শুধু কেঁচো সার উৎপাদন নয়, এর দ্বারা ব্যবহার করে সবজি উৎপাদনের মাধ্যমে এই সবজিটি বাজারজাতকরণ পর্যায়ে মনিটরিং করছে বিধায় কালীগঞ্জ উপজেলার চাষিরা যে সফলতার সাথে এখন পর্যন্ত টিকে আছে। কিন্তু নরসিংদীতে যখন গভর্নমেন্ট এবং হর্টেক্স ফাউন্ডেশন সবজি উৎপাদন, নিরাপদ সবজি উৎপাদন এবং এটি রপ্তানির যে উদ্যোগটা ছিল, সেই সময়ের সেলিনা জাহান আপা সহ কিছু সহযোদ্ধারা যুদ্ধ করে কেঁচো সারকে একটি জায়গায় নিয়ে আসে। কিন্তু যখন সেই উদ্যোগটি ব্যর্থ হয়, তখন নরসিংদী অঞ্চলের কেঁচো চাষিরা বিপণনের সমস্যাটি একেবারেই ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হয়। তারা এই কাজটিকে আর কন্টিনিউ করতে পারেনি। যে সকল চাষিগণ কেঁচো সার ব্যবহার করে একদম অন্তর থেকে মজাটা উপলব্ধি করছে যে চাষে উৎপাদনটা বেশি হয়, ব্যয়টা কম হয়, এই যে উৎপাদন বেশি এবং ব্যয়টা কম, এই পর্যায়ে আসতে একটি সময় যেমন দরকার, একটি ধারাবাহিকতা দরকার। শুধুমাত্র ওই সকল চাষিগণ নরসিংদী অঞ্চলে টিকে আছে, বাকিরা হারিয়ে গেছে। নোয়াখালীর শাহাবুল্লাহ ভাই, একদমই বলা যায় যে শাহাবুল্লাহ ভাই ব্যক্তিগত প্রচেষ্টায় যতটুকু পর্যন্ত যেতে পারছে নোয়াখালী অঞ্চলে। আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গত 3 বছর যাবত মোটামুটি ছোট পরিসরে কেঁচো সার নিয়ে কিছুটা কাজ করছে। বিশেষত এখন এনএটিপি প্রকল্পের মাধ্যমে ছোট একটি প্রণোদনা দেয়, যে প্রণোদনাটি নিয়েও আমাদের ভিন্ন মত আছে যে এত ছোট একটি প্রদর্শনী দিয়ে একটি মানুষ এটিকে লালন করবে, এটি আশা করা যায় না। আমি দুটি উদাহরণ দিলাম যারা বাংলাদেশ ভার্মি কম্পোস্ট উৎপাদক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছে এবং ব্যক্তিগত পকেট থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে কেঁচো চাষীদের জন্য এবং দেশের জৈব চাষ সম্প্রসারণের জন্য। আর যদি আমাদের দুঃখ বলি, ঝিনাইদহ উপজেলাতে কখন কাজটা শুরু হয় আমি জানি না। আমি 2012 সালে ঝিনাইদহ উপজেলাতে গিয়েছি, শামসুল ভাইয়ের বাড়িতে আমি যেতে পেরেছি। শামসুল ভাই এবং মাজেদা আপুর সাথে কথা বলেছি। আমার কাছে এই জায়গাটিতে একটি মানে অপূর্ব সৃষ্টি বলবো যে আতাউর রহমান মিল্টন ভাই, আপনার একটি অবশ্যনীয় সৃষ্টি যে আপনি শামসুলকে সৃষ্টি করেননি কিংবা মাজেদাকে সৃষ্টি করেননি, শামসুল মাজেদাকে সৃষ্টি করছেন, আপনি আসাদুল জ্যোতিকে সৃষ্টি করছেন। এই যে কনসেপ্টটি যে একটি পরিবারের ভিতরে আগে স্বামী স্ত্রীর যৌথ ভাবে একটি মনস্তাত্ত্বিক উন্নয়ন ঘটতে হবে, তো সেই জায়গাটিতে যেখানে আমি বলি যে জৈব চাষের কিংবা কেঁচো সারের স্বর্গরাজ্য ঝিনাইদহ, সেই জায়গাতেও কেঁচো সার একটি জায়গায় এখন স্থবির। সেটা কোথায় বলবো, বিজ্ঞানীরা বলে থাকেন যে কেঁচো
40 দিনে 9 গুণ বৃদ্ধি পায়। এটি আমাদের একজন অধ্যাপক ডক্টর শামসুল বারী স্যার করে দেখিয়েছেন, আমাদের একজন এমবিবিএস ডাক্তার আমিনুল করে দেখিয়েছেন, আমি সেটা পারিনি। তো সেই হিসাব যদি ঠিক থাকে তাহলে আজকে কালীগঞ্জে কয়েক লক্ষ মেট্রিক টন কেঁচো থাকার কথা ছিল, যদিও বিক্রি হয়। কালীগঞ্জে আমার কাছে এখন যে রিপোর্ট, কখনো কখনো 6 টাকা 7 টাকা কেজিতেও কেঁচো সার বিক্রি হয়, বাধ্য হয়ে কৃষকরা কখনো কখনো বিক্রি করে। তো 6 টাকা 7 টাকা কেজিতে যদি কারোর নিজের গরুর খামার থাকে এবং নিজের পরিশ্রম থাকে, তাতেও বিক্রি করাটা একদমই সম্ভব না। কিন্তু কর্মের অভাবে এবং যেহেতু এটিকে তারা অন্তর থেকে লালন করে, সেহেতু এটি ছাড়তে পারছে না। সেম চিত্র আমরা সাতক্ষীরার দেবাটা উপজেলাতে এবং সাতক্ষীরার আরো 2-3টা উপজেলাতে, আমাদের রংপুর পীরগঞ্জে, কুষ্টিয়ার কুমারখালীতে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাতে, আবার এমনি অবস্থা ধুকে ধুকে আমাদের মুলাদি এবং পাতারহাট উপজেলার চর অঞ্চল থেকে কেঁচো সার টোটালি হারিয়ে গেছে, সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। যদিও পাতারহাট এবং মুলাদিতে একটি সমস্যা ছিল, চর অঞ্চলে সমতল থেকে বিচ্ছিন্ন ছিল বিধায় তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, এটি একটি তাদের জন্য সমস্যা ছিল। আর সাধারণ বাজার ব্যবস্থা তো সমস্যা তো আছে। এটি হলো আমাদের দুঃখগাথা। এর ভিতরে একটি আশার আলো আছে যে 2015 আমরা আশাটা আরেকটু পরে শুনি। বদরুল ভাই একটু বিরতি নিয়ে আপনি আরেকটু ভাবতে থাকুন, আমরা একটু শামসুল ভাইয়ের কাছে যাই। অনেক বেশি সুন্দর বলতে পারবেন। না না, শামসুল ভাই তো জীবন থেকে বলবেন। শামসুল ভাইয়ের স্ত্রী মাজেদা বেগম, আপনি তাদের কাজ দেখেছেন বললেন। এটা ঠিক যে আমরা সেখানে, আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত আছি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা 2004 সাল থেকেই ওখানে আমরা কাজ করি 2001 সাল থেকে, কিন্তু এই কেঁচো চাষের ব্যাপারটা শুরু হয়েছে 2004-5 সালের দিকে। এবং সেখানে আমরা প্রথম দিকে যেটা করতাম সেটা হলো বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কেঁচো সার উৎপাদনের প্রশিক্ষণ দেওয়ানোর জন্য আমরা চেষ্টা করতাম। এবং পর্যায়ক্রমে এবং আমরা অনেক কাজ করেছি, আসলে অনেক গল্প বলার আছে, নিজেরটা তো বেশি বলা যায় না। আমার অনুষ্ঠানে আমি আমার কথা বেশি বললে সেটা মানানসই হবে না। যাই হোক, আপনার সংগঠনের গল্প বলি তাহলে তো দর্শক মনে করবে যে আপনি উপস্থাপক, আমি অতিথি, এই জন্য বলছি। একদমই আপনার কার্যক্রম, শাহিন ভাইয়ের কার্যক্রম, এটা আমাকে মুগ্ধ করছে। আমি অনেক এনজিওর সাথে চলেছি, আমি যখন আপনার ওখানে, তখন শাহিন সাহেবকে দেখেছি, আপনাকে ফোন করে বলছে যে একটা প্রশিক্ষণের টাকা ফিরিয়ে দিতে। আমার ভাবতে অবাক লাগে, এনজিও মাঠ পর্যায়ে থেকে প্রশিক্ষণের টাকা হেড অফিসে ফিরিয়ে দিতে পারে, যেখানে আমরা ভাউচার করবো, 2 পয়সা পকেটে নিব, এই ট্রেডিশনের জায়গায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এটা করছে। থ্যাংক ইউ। শাহিন ভাইয়ের কথা আজকে আমরা শুনবো। উনি আমাদের প্রোগ্রাম অফিসার ঝিনাইদহ অঞ্চলে, উনিও অনেকদিন ধরে কাজ করছেন। টাঙ্গাইলের মানুষ, ঝিনাইদহতেই উনি আজকে প্রায় 19 বছর হয়ে গেল কাজ করছেন। আমরা তার গল্প শুনবো। ইনফ্যাক্ট শামসুল ভাইয়ের কথা বলি বা যাদের কথা বলি, এরা সবাই শাহিন ভাইয়ের পৃষ্ঠপোষকতায় বড় হয়েছে এবং আজকে ওখানে যে বিপ্লবটা হয়েছে কেঁচো সারে, সেটার সঙ্গে তারা জড়িত আছেন। শামসুল ভাই, আপনার গল্প একটু আপনার মুখে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার গল্প আর কি, আমি তো মাটি দেওয়া জায়গা নেই, তবে আমার বউ 1 পোয়া কেঁচো নিয়ে আসলো, বাড়ি খুব রাখবা করলাম আমি যে কেঁচো বাড়ি নিয়ে আসলে কেন, কিন্তু চারিদিকে ভিড়ে ওঠে, সে খেতা দিতে পারে না, আমার আবার ডাক দেয়। তার মধ্যে কেঁচোর কাছেই আমি যাবো না, পিঁপড়ে যেভাবে পারো সেইভাবে তাড়াও। এখন দেখা গেল যে টাকা দেয়া 1 পোয়া কেঁচোর দাম 500 টাকা, কি করা যায়? ওই 2-1 পা ফেলে আগিয়ে যায়, তাই হুড়ো নাড়া হলো পারে দিয়ে তবাতে ফেলে দিই, আবার হুড়ো নাড়া দিই, ওরা খেপিয়ে ওঠে। এইভাবে নাড়াচাড়া করতে 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 পিঁপড়ে সরিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু একটা সাহস হয়ে গেল, কিছু তো আমার তো খাবে না, আমার তো কামড় দেবে না, কেন কিছুর কাজ করতে পারবো না? আমার মাথায় যে আঘাত লাগা, তালে পাতে পড়ে যে পরের কাজে আমার মাঠে কাটার কোনো সমস্যা, মনে মনে একটা ধারণা করে নিয়ে আমি কিন্তু কিছু কাজে সহযোগিতা করতে লাগলাম। আমি হয়তো পরে খেতে একটু যাই বসা কাজে, মাঝেরা কিন্তু কই তুলে আমি একটু গোবর দিলাম, এই ওলে পালে 2 জনে আমরা এই কাজ শুরু করি।
শুরু করতে করতে একদিন কিছু বেচলাম 16,000 টাকা। আমি মনে করলাম যে মাত্র 10টা শাড়ি আছে, অমুক জায়গায় ঘুরে ঘিরে বেড়াচ্ছে, পড়ে যাচ্ছে, পানি লাগছে, রোদ লাগছে। আমি সেই 16,000 টাকা খরচ করে আমি ওইভাবে সেট তৈরি করলাম। 6 টিন কিনলাম, পাতলা টিন, যেমন 10 বছর তো চলবে সেইভাবে আমি সেট এখনো আছে, সে ঘরটা আছে। হাঙ্গারে একদিন ডাক হইলো প্রোগ্রামেরটা, আমার ভাই বললো কি যে কার কি প্রত্যাশা আছে এটি বলো। প্রত্যাশার কথা আমি বলিলাম যে প্রত্যাশা আমার আছে এই এক মেয়ে এক ছেলে সব বিয়ে থাওয়া দিয়ে দিয়েছি, এখন প্রত্যাশা বড় আকারে আমি একটু করাবো, শেষ জীবনে যতদিন বেঁচে থাকি তার চেয়ে আরো বড় করবো। কিন্তু এখন ওই 12 কাঠা জমি নিয়েছি, 8,000 টাকা দিতে হয় মাসে, সেখানে সেটটা তৈরি করেছি। সেটা তো দেখলেন যে আমার বউ ওই জায়গায় বসে বসে কথা করছে, ওইটাই 12 কাঠা জমি 8,000 টাকা দিতে হয় বছরে, প্রতি বছর। ওখানে কিছু সবজি চাষ করি নিজের খাওয়ার জন্য। এখন এই যে বিষমুক্ত সবজি কথা যা বলে গেল, তা আমি আর কতটুকু বলবো। আপনার কতটুকু চারি আছে, কয়টা চারি আছে আপনার? আমার এখন 350 চারি আছে। আচ্ছা, আরো হ্যাঁ, আরো আমি প্র্যাকটিক্যালে কিন্তু আবার কৃষি অফিসার সামনে আমি সেটা নিজে ধারণা দিয়েছি যে মাটিতে তৈরি করছে। এখন মাটিতে পলিটিং বাজে দিয়ে, তারপরে চারিপাশে কলা গাছ দিয়ে, তার মধ্যে কেঁচো গোবর ছেড়ে দিচ্ছে, কিছু বাদাম দিয়ে কেঁচো গোবর ছেড়ে, হ্যাঁ দিয়ে, যেমন আপনার এই যে হাউস তৈরি করা হয় ওইভাবে আমি কিন্তু শর্ট করে আমি দেখাইছি, ডিকম্পোজ আমি করে দেখাইছি। হ্যাঁ, এখন আছে যে আমি ট্রাই করে সারটা করবো, মানে আমার আশা রয়েছে। আর শাইন ভাই করতে চান, শাইন ভাই আমার যেখানে যেখানে যা নিয়ে গিয়েছে সে কথা ভোলার মতন না। ওই যে আগে বললেন না শাইন ভাইয়ের কথা, কিন্তু আমি কোনোদিন তার ফেলতে পারবো না। তার বউ বাচ্চা দিয়ে আমি, অনেক লোক হয়তো ভয়তে যাতে পারে না, আর আমি সরাসরি যে কাছে যে বসি, ছেলেপেলে আদর করি। হ্যাঁ, এইভাবে আমার জীবনটা আমার চলছে। বাকি জীবনটাও আমি আর একটা বাজার বাজাইছি, বাবরা একটা বাজার বাজাইছি, 120টা শাড়ি আছে। আমার মনের আশা পৌঁছছে না। একজন গরুর ফার্ম করবে, মানে গরুটা কিনে আনি, আসো ঘরে দুধ হয়ে গিয়েছে। আমি বলি যে এই জায়গা আমার জায়গা দিতে হবে, গোবর আমি নিকটে পাবো, আমি এখানে করবো, সেখানে 500 শাড়ি বসাবো। কেন মানুষ রাশিয়ানের সার যাবে, ফসফেট, ইউরিয়া এসব জায়গায় যাবে কেন? এই সার যদি যত আমদানি হবে তত ওই সার তত হচ্ছে যে আপনার থেকে মানুষ কোন ব্যবহার করবে, কেন ওইটার দাম বেশি পড়ে যাচ্ছে, এটার দাম কম পড়ে যাচ্ছে। আর এই ফসলটা যখন তৈরি করব, আমরা খাবো, তখন আমাদের দেহের একটা উপকার হবে। কিন্তু শামসুল ভাই, এই যে সরকার যে আপনার রাসায়নিক সারের উপরে ভর্তুকি দেয়, ভর্তুকি বোঝেন তো, যে 50 টাকার জিনিস 10 টাকায় বেচে, তো এখন এটা করে এখন তো রাসায়নিক সারের দাম কমে গেছে। আমাদের এক ভাই সাইফুল আজম খান তিনি বলতেছেন যে চালে ডালে এক হয়ে গেছে, অর্থাৎ রাসায়নিক সারেরও যা দাম, আপনার জৈব সারেরও একই দাম। তো তাহলে পরে আমি জৈব সার কেন কিনবো? আমি একজন কৃষক, আমি তো জৈব সার না কিনে আমার রাসায়নিক সারটা কিনলেই ভালো, কারণ একই তো দাম। তো সেই জায়গাতে আপনাদের তো জৈব সার বিক্রি করা একটা কষ্ট, এবং আমি যতটুকু জানি আপনাদের খবরাখবর, যেহেতু আপনাদের সাথে কাজ করি, জৈব সার বিক্রি করা একটা তো কষ্ট। সেইটা কি মনে হয় আপনার? না, সেটা কষ্ট, এটা সত্যি কথা যে এটা সরকার আমাকে চোখে দেখছে না ভালোভাবে। আচ্ছা, মূল কথা সরকার আমাকে চোখে ভালোভাবে দেখছে না। কেন, আমাকে যদি দেখতো তাহলে ওই যে রাসায়নিক সারে যে ভর্তুকিটা যেটা দেয়, আর ওরা যে তারপরে যে কোম্পানির কাছে যে টাকাগুলো খায়, কিন্তু আমাদের কাছে তো খাতে পারছে না। যার জন্য আমাদের সারটা ওই গ্রামগঞ্জে যে যা মনে করছে, যারা এই পদ্ধতিতে সবজিগুলো খাবে, তৈরি করে খাবে, তারাই আগে হচ্ছে, তা সরকার আগে হচ্ছে না। কিন্তু সরকার আরো দাবিয়ে দিচ্ছে। আমাদের এখানে একটা মিটিং হইলো কৃষি অফিসে, কৃষি অফিসে মিটিং হইলো, তা কিন্তু আমার ডাকিনি, কেন আমি যে উচিত কথা বলি, সারের দাম বৃদ্ধি করতে হবে। আর ওনারা বললো কি, মিটিং করে বললো কি যে ডিলারের কাছে দিবা, এই কয় টাকা দিবা, তারা চালু করুক, আস্তে আস্তে চালু করুক। মানে আস্তে আস্তে চালু কি, আস্তে আস্তে আমাদের যাতে নিশ্চয় হয়ে যায়। হ্যাঁ, বলরামপুর ছিল 130 ঘর, এখন মাত্র 2টো ঘর আছে। সে 30 ঘরের কিছু চাষি। এখন আমি 130 ঘরের চাহিদা
তার ঊর্ধ্বে আমি মোটামুটি এখন বহন করছি, একাই টাকারটা সব কিনে নিচ্ছে, কিনে নিয়ে একলা চালাচ্ছি। আমার তো মাঠে খাটার কায়দা নেই, আমি এই নিয়েই পড়ি আছি। আমরা আর কতদিন চলবো? কিন্তু আমার গরু নাই, এই আগে বলিলাম যে আমার গরু নাই, একটা গরু একটা লোন করার, আমার অল্প সুদে। আপনি আমাকে বলেছিলেন যে আমার একটু গরুর একটা লোন দরকার। যে অল্প সুদে যাতে আমরা একটা গরু পারি, তাহলে আমরা কিছু যাই একটু আগে যেতে পারবো। লোনটা কি আপনি পেয়েছিলেন? লোনটা কি আপনি পেয়েছিলেন? না, লোন দিইনি। লোন দেয়নি আপনাকে? না। এখন আপনি গোবর কিনে এনে তারপরে বা কুড়ায় নিয়ে আসেন, কুড়ায় নিয়ে এসে বা কিনে নিয়ে এসে আপনি করেন? আর কাছে কুড়াবো, মনে যে কুড়াবো, এখন ওই কিনে আনা হয় সব। ও, গোবর কিনতে হয়? কত করে কেনেন গোবর? গোবর কিনে 400 টাকা ট্রলি। 400 টাকা ট্রলি গোবর কিনে আপনাকে কম্পোস্ট করতে হয়, তাহলে তো এটা অবশ্যই একটা খরচের ব্যাপার, তাই না? নিজের একটা গরু থাকলে পরে আজকে উপকার হতো। আর আনতে না 300 টাকা ট্রলি। ট্রলি 300 টাকা লাগে? আচ্ছা। এক ট্রলি গোবর 400 টাকা, আনতে আছে 300 টাকা, 700 টাকা খরচ পড়ে। পরে 800 টাকা পড়ে যায়, কেন ওইগুলো আবার কাগজ দেওয়ার কিনে নিয়ে এসে ঢেকতে হয়, ওইগুলো গুছাতে হয়, লেভেলে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। হ্যাঁ, পরে হিসেব করলে 1000 টাকা পড়ে যায়। তার কারণ কিছু উপাদান কাটতে হয়, কলা গাছ কাটতে হয়, তার আপনার কচুরি বানা কাটতে হয়, এগুলো পচাতে হয়। আমি সার কিন্তু উপাদান ছাড়া আমি সার তৈরি করতে পারি না। জেলা যে যত গল্প করুক আর যাই করুক, আমি এক কৃষি অফিসার এসে আমার সার তোলে আর দেখে কাজের সাথে তুলনা হয় না। সেই সমতুল আছে। আমি আমার এখানে এসে গিয়েছে বদরুল, ওনার হাতে যে বরিশালের, তিনার এখন গিয়েছি আমি একজন কিনে গেলাম 6 কেজি, সে আমার সার নিয়েছে 4 টন সার নিয়েছিল, টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বদরুল ভাই আপনার 4 টন সার নিচ্ছে, যাক ভালো, খুব ভালো কথা। আমাদের সঙ্গে আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন যুক্ত হয়েছেন কানাডা থেকে। স্যার আপনাকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আপনার কথা শুনবো স্যার। আমি তার আগে একটু, ওখানে আছেন আপনার শামসুল ভাইয়ের পাশেই আছেন এস এম শাহিন হোসেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার এস এম শাহিন হোসেন, তাকে একটু যদি মাইকটা দেন, আমরা একটু শাহিন ভাইয়ের অভিজ্ঞতা শুনি। শাহিন ভাই তো এই ঝিনাইদহের যে কেঁচো চাষীদের যে বিপ্লব, সেই বিপ্লবের আপনি একজন কি বলবো সেনাপতি, এবং আপনি প্রায় 19 বছর, আপনার জীবনের 19টা বছর এখানে পার করলেন। তো আপনি একটু আপনার অভিজ্ঞতা যদি বলেন, কেঁচো চাষীদের হাসি কান্না আপনি কিভাবে দেখেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আছি ভালো, থ্যাংক ইউ শাহিন ভাই। আচ্ছা, সেটা হলো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। কেমন আছেন? ভালো, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যে এই অঞ্চলে আসলে কেঁচো চাষের একটা বিপ্লব ঘটেছে। যারা ধৈর্য ধারণ করে তারা ভালো করতেছে, কারণ মাঝে মাঝে অনেক প্রতিষ্ঠান তারা এই জায়গা থেকে সার ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেছে। রিসেন্টলি দেখেছি যে কানাডার একটা প্রজেক্ট এফএও এবং গভর্নমেন্টের লঘু সহ 2 কেজি করে সার উৎপাদন করতে প্যাকেজিং করে চাষীদের কাছ থেকে নিচ্ছে, এবং তাদের দেখতেছি ব্যাপক চাহিদা, যার কারণে আগে যে যারা চাষ বন্ধ করেছিল তাদের মধ্যে আবার উৎপাদনের জন্য দেখি একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে, এবং অনেক প্রতিষ্ঠানও এই জায়গায় আসতেছে যারা ছাদ বাগান করতেছে, এবং ইতিমধ্যে কিছু উদ্যোক্তা সৃষ্টি হয়েছে যারা যুবক, তারা এই জায়গা থেকে মাটি প্রসেসিং করে কেঁচো কম্পোস্ট, মানে যাতে ছাদ বাগান করতে পারে, ছাদে তৈরি করার জন্য উপযোগী করে তারা অলরেডি সারগুলো দিচ্ছে, এবং রেগুলার কুরিয়ারের মাধ্যমে প্রতিদিন তারা বিভিন্ন জনের চাহিদা অনুযায়ী পূরণ করতেছে, এবং এই সারগুলো নিচ্ছে হলো এই অঞ্চলের চাষীদের কাছ থেকে, যেমন শামসুল ভাই দিচ্ছে, মনোয়ার আব্বা দিচ্ছে, গ্রামের থেকে দিচ্ছে, যার কারণে এখন একটা চাহিদা সৃষ্টি হয়েছে। কিছু কিছু সময় আছে যে আসলে কোনো মার্কেট থাকে না, তখন তারা হতাশায় ভোগে। আবার একটা সময় আছে যে সার কিনতে পারে না, তখন তাদের সার চলে যাচ্ছে। যেমন এখন ব্যাপকভাবে সার বিক্রি হচ্ছে এবং প্রতিযোগিতা চলতেছে যে আমাকে দিবেন, আমাকে দিবেন, আমাকে দিবেন, এইভাবে কিন্তু সারটা নিচ্ছে। একটা সময় ছিল তারা আসলে কেঁচো রাগ করে হাঁসকেও খাওয়াই ফেলছে, মুরগিকেও খাওয়াই ফেলছে, কেন উৎপাদন করে বসে আছে, তাদের বিক্রি হচ্ছে না। এখন সারও বিক্রি হচ্ছে, কেঁচো বিক্রি হচ্ছে, এবং অনেক কন্ট্রাক্টের মাধ্যমে আমি দেখছি যে এই জায়গায় যে রোহিঙ্গা ক্যাম্পের অনেক জায়গায় এই জায়গা থেকে সার যাচ্ছে রোহিঙ্গাদের ইয়ের জন্য, তাদের গাছ লাগানোর জন্য এবং রোড প্লান্টেশনের জন্য
গভর্নমেন্ট দেখতেছি সার কিনতেছে। কিন্তু আমার কথা হলো এই সারটা হাসি কান্নাটা মানে এদের কান্না হতো না যদি সরকার রাসায়নিক সারের যে পদ্ধতিটা দেয় সেই অনুযায়ী ডেমনস্ট্রেশনের জন্য সরকারও যদি প্রত্যেকটা উপজেলায় চাষিদের কাছ থেকে সরাসরি সারটা নিত এবং উৎপাদনের জন্য তাদেরকে একটু ভর্তুকি দিত এবং তাদের প্রণোদনা দেওয়ার জন্য গরুটা দিত এবং এদের পাশে থেকে এদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতো, তাহলে এই প্রজেক্টটা আরো ভালো হতো। এক সময় হয়তো এরা সমালোচিত হয়েছে, সরকার এদের পাশে দাঁড়ায় নাই। এখন কিন্তু কৃষি দপ্তর কেঁচো কম্পোস্টার সম্প্রসারণের জন্য তারাও নিজেরা কি করে 1 কেজি কেঁচো হয়তো দিল, কয়েকটা টিন দিল, এইভাবে বিভিন্ন জায়গায় কিছু চাষিদের দিচ্ছে। শুধু এটা দিয়েই যদি বসে থাকে তাহলে হবে না, তারা যদি সারগুলো কিনে এবং এদেরকে ভর্তুকিটা দেয়, এদেরও তদারকিটা করে, তাহলে এরা আসলে ভালোটা করতে পারবে এবং এরা আরো এইটার মধ্যে উদ্বুদ্ধ হয়ে জৈব সারের একটা সম্প্রসারণও ঘটাতে পারবে, জৈব চাষেরও একটা সম্প্রসারণ ঘটাতে পারবে। মানুষ বিষমুক্ত ভালো ফসলটা এই জায়গা থেকে পাবে। ধন্যবাদ শাহিন ভাই আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে সরকার যদি আজকে কৃষকদেরকে শুধুমাত্র একটা ট্রেনিং দিলাম, 1 কেজি সার দিয়ে দিলাম সেটা না করে বরং উৎপাদিত সারের বিপণনে যদি এগিয়ে আসে, তাহলে পরে কৃষকরা আরো বেশি উৎসাহিত হতে পারতো। ঝিনাইদহতে আপনি বলছেন ঝিনাইদহ কালীগঞ্জে এখন আবার নতুন করে প্রাণ ফিরে এসছে। আমি নিজেও দেখেছি যে খুলনার অনেক কোম্পানি, তাদের কোম্পানির ঠিকানা লেখা আছে খুলনা, কিন্তু তারা প্যাকেট করতেছে ঝিনাইদহ কালীগঞ্জে, অর্থাৎ এখানে প্যাকেট করে খুলনার জায়গা বলে তারা চালিয়ে দিচ্ছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, তাতে আমাদের কোনো আপত্তিও নাই। তো সেটা হচ্ছে হোক, কিন্তু এখানকার চাষিরা উপকৃত হচ্ছে, সেটাই বড় কথা। কিন্তু ঝিনাইদহর গল্পটাই তো সারা দেশের গল্প না। আমাদের বদরুল ভাই বলছেন যে উনি যাদের কাছে শিখেছিলেন, নরসিংদীর এবং নোয়াখালীর দুটো উদাহরণ দিলেন, যারা এক সময় খুব সফল উদ্যোক্তা ছিলেন, তারা আজকে পালিয়ে বেড়াচ্ছেন, কারণ তারা সফল হন নাই, তারা বিপণনটা করতে পারেন নাই। তো সুতরাং এই ধরনের কিছু ব্যর্থতার গল্প আছে। আমি নিজে, আপনি জানেন শাহিন ভাই যে পঞ্চগড়ে আমরা চেষ্টা করছিলাম, আমরা ঝিনাইদহতে সফল হয়েছে কিন্তু পঞ্চগড়ে কিন্তু সফল হইনি। আমরা আবার চেষ্টা করতেছি নতুন করে। অর্থাৎ বিপণনটা যদি না হয়, তাহলে শুধুমাত্র এই স্বাস্থ্য ঝুঁকি বা ইত্যাদি কথা বলে, উৎপাদনশীলতার কথা বলে কেঁচো চাষ সম্প্রসারণ করাটা একটু কঠিন। হ্যাঁ, মানুষ একটু ধীরে ধীরে বুঝতেছে যে পরিবেশের জন্য এটা গুরুত্বপূর্ণ, আমাদের প্রকৃতির জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও যদি বিপণনটা হতো তাহলে এটাতে গতি ফিরে আসতো। আমি এখন আমাদের কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিনের কাছে যাবো। আরেকটু কথা বলতে চাচ্ছি ভাই। একটু পরে বলবেন নাকি? আচ্ছা বলেন, শুনে নেই। আচ্ছা, সেটা হলো এই জায়গায় আবার যেহেতু চাষিদের মধ্যে প্রাণ ফেরত আসছে, লোকাল কিছু ফল চাষি ইদানিং কিছু ফল চাষ করতেছে এই অঞ্চলে, যেটা ঝিনাইদহ, তারপরে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলে ফল চাষিরা ব্যাপকভাবে, বিশেষ করে ড্রাগন, অ্যাভোকাডো, পেয়ারা, এইগুলাতে ব্যাপকভাবে তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে তারা ফলবান মানে ভালো ফল পাচ্ছে বিদায়ী এদের মধ্যে একটা চাহিদা সৃষ্টি হচ্ছে, যার কারণে এই অঞ্চলে ব্যাপকভাবে চাষিরা কিনে নিয়ে যাচ্ছে। এই জন্য চাষিদের একটা প্রাণ ফেরত পাইছে আমি মনে করতেছি। ধন্যবাদ। তো আমি স্যারের কাছে যে প্রশ্নটা রাখতে চাই, স্যার আপনি সকলের বক্তব্য শুনলেন, আপনি নিশ্চয়ই আপনার ভিউজ দিবেন, কিন্তু একটি স্পেসিফিক কোশ্চেন আপনার জন্য রয়েছে। এই যে আমাদের শামসুল ভাই বলছেন যে উনি গরু কেনার জন্য উনি লোন চান, কিন্তু লোন পাচ্ছেন না। অর্থাৎ তিনি যেহেতু একজন কি বলবো যে সহায় সম্বলহীন উদ্যোক্তা, তার কোনো বন্ধক দেবার মতো কোনো সম্পত্তি নাই। তিনি 8 শতক জমি, অন্যের জমি ভাড়া 8,000 টাকা ভাড়া বছরে ভাড়া দিয়ে তিনি চাষ করতেছেন, তার তো বন্ধক দেওয়ার মতো কিছু নাই। এই ধরনের উদ্যোক্তাদের কেন আমরা ব্যাংক সহায়তা দিতে পারছি না, বা কেন সরকার সহায়তা দিতে পারছে না, বা কি করা উচিত স্যার যদি একটু বলতেন। ভাই আমি দুটো কথা বলবো। একটু পরে বলেন, স্যার বলে নিক। আচ্ছা, আমি মানে ব্যাংক তো এটা আমরা জানি ভালো করে যে ব্যাংকওয়ালারা আসলে ওদেরও তো ব্যবসা, ওরা আসলে খুঁজে বেড়ায় টাকাটা ফেরত পাবো কিনা। তো ওদের যারা ফ্রন্টলাইনে কাজ করে তাদের কাছে প্রয়োজনটা হলো ওই যে ওদের নিজস্ব নিয়ম নীতি আছে যে কোলাটেরাল লাগবে, যে একটা কিসের ভিত্তিতে ইয়েটা হবে, এইটার কারণে হচ্ছে না। কিন্তু সরকার একটা
একটা বর্গা চাষীদের জন্য একটা প্রকল্প করেছিলেন, সেই প্রকল্পটা এখন আর নাই, কিন্তু সেইটার আওতায় এই কোলাটেরাল ছাড়াই আসলে ঋণ দেওয়া হতো। এখন কিন্তু আমাদের যারা এনজিওরা আছে, এনজিওদের তো মানে তাদের কাছে তো তারা তো কোলাটেরাল চায় না কোথাও কোনো ঋণের জন্য ওইখানে। তারপরে এখন বাংলাদেশ ব্যাংকের একটা প্রকল্প আছে যেখানে এই 2 লাখ টাকা পর্যন্ত একজন কৃষককে কোন রকমের এই যে কোলাটেরাল বাংলাটা কি হবে, জামানত ছাড়াই কোন রকম জামানত ছাড়াই ঋণ দেওয়া হয়ে থাকে 2 লাখ টাকা পর্যন্ত, এবং সেটা 2 বছরে শোধ দেওয়া প্রয়োজন আর কি। তো এটা তো আপনাদের এলাকায় এনজিও কারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কি শামসুল ভাই? যোগাযোগ আপনার আশা সমিতির থেকে, ঢাকার থেকে অফিস ধরিয়ে মোটামুটি আমার কাছে আসলো, আসে আমার দেখে শুনে গেল, তথ্য নিয়ে গেল, ভিডিও নিয়ে গেল। আপনার ভিডিও দরকার নাই, শোনেন আমি জিজ্ঞাসা করলাম, আপনি যে ঋণ পাইলেন না, আপনার এলাকার কোন এনজিও যারা আছে তাদের সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, কথা বলেছি। তো ওনারা টাকা দিতে চাই, 1 লাখ টাকা পর্যন্ত লোন দিতে চাই, কিন্তু 1 লাখ টাকা তখন আমার এতটা ছিল না, তখন বাড়ি ছিল মাত্র 150 গাড়ি ছিল। তা আমি তখন শ্বাস করে 1 লাখ টাকা আমি নিতে পারিনি। আপনার যে 15%, 12%, লাখে হচ্ছে 1000 সুদ না লাখে সুদ এরকম। তো আমি তখন ব্যবসা কেনা একটু কম হইতো। কিন্তু এখন আমার গরু কেনার দরকার, এখন তো আমি সুদ দিতে হয় বেশি, হয়তো সপ্তাহে কি মাসে আমার 7,000 না বিক্রি হয়, কিস্তি দিতে হয় যেহেতু সপ্তাহে, সেটা আপনার অসুবিধা। সপ্তাহে না, ওইটা হলো মাসে। বাংলাদেশ ব্যাংকের যেটার কথা বললাম সেটা হলো মাসে মাসে দিতে হয়, কিন্তু সেটাও আসলে সম্ভব যে 6 মাসে একবার, সেটাও সম্ভব করা আলোচনার মাধ্যমে। কিন্তু ওইটার সমস্যাটা হলো কি, এনজিওদের অবশ্যই এর পরিমাণটা বেশি, কারণ হলো ওরাও আরেক জায়গার থেকে ঋণ করে টাকাটা নেয়। ওরা ঋণ করে নেয়, ঋণ করে ওদের আবার আপনার কাছে টাকাটা পৌঁছানোর খরচ আছে, তারপরে ওদের আবার লাভ টাভের চিন্তা আছে, যদিও ওরা একটু বেশি লাভ করার চিন্তা করে। কিন্তু এখন আর আগের মতো, আগে যেরকম অতিরিক্ত সুদ দিত সেটা আর নিতে পারে না, সরকারের আইন আছে। আর যে আমি যে প্রকল্পের কথা বলতেছি, এটার দ্বারা বাংলাদেশ ব্যাংক এটা ঋণ দেয়, সেখানে হলো সর্বোচ্চ 19%, সর্বোচ্চ 19%, এবং ওই ক্রমহ্রাসমান বলে যে আপনি যত টাকা দিবেন আস্তে আস্তে আপনার মূলধন ঋণের পরিমাণ কমে যাবে। যে আগে ছিল যে আপনার ঋণের পরিমাণ কমতো না, খালি সুদ দিতেছেন, ইয়ে করেছেন, কিন্তু এখন আপনি যত কিস্তি দিবেন তত কিস্তিতে আস্তে আস্তে ঋণের পরিমাণ কমে যায়। ফলে এটা, এবং ওটা 2 বছরের শোধ দিতে হবে, 2 বছরের শোধ দেওয়ার ব্যবস্থা আছে, 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। আপনার এলাকায় এনজিও কারা আছে যদি নাম বলেন তাহলে আমি জানবো যে ওরা আপনার তারা এর ভিতরে আছে কিনা। সব এনজিও দেয় না। আশা সমিতি আছে, আশা আছে, আশা দিতেই পারে, আশা এই প্রকল্পের মধ্যে আছে। জাগরণী চক্র আছে না ওখানে? আছে, জাগরণী চক্র তার হ্যাঁ বেশি, আর ওই সপ্তাহে টাকা, হয়তো মাসে মাসে টাকা, ওটা সেইটা হয়তো আমি কথা বলে দেখতে পারি, ওরা মাসে মাসে না নিয়ে হয়তো 3 মাসে বা 6 মাসে নিতে পারে কিনা, সেটা হয়তো সম্ভব করা আলোচনার মাধ্যমে। জনতা ব্যাংকের টাকা আমি তুললাম, স্যার শোনেন, জনতা ব্যাংকের টাকা তুলে নিয়ে আমি বছরে কিন্তু শোধ করে দিই, 2 বছরের মেয়াদ, আমি বছর বছর শোধ করে দিই, দেওয়ার পরে অন্য জায়গাতে কিন্তু টাকা আদায় হয় না। আমি বললাম যে আমি তো শোধ করে দিচ্ছি, আমার টাকা দেন, টাকা দেন, এটা গ্রুপ লোন হয়ে গিয়েছে, এটা শোধ না করলে আপনার টাকা দেওয়া যাবে না। আপনার মতো 10 জন লোক থাকলে হবে না, লোক রয়েছে, শত শত লোক রয়েছে, আমরা টাকা আদায় করতে পারছি না। যাই হোক, যেটা বলছে এটা সম্ভব, আমি কিন্তু তার সাথে বিটন আপনার যে এই যে এলাকার কৃষকরা আছে, তারা যদি আস্তে আস্তে সঞ্চয় করেন, নিজেদের মধ্যে যদি একটা সঞ্চয় করেন, সঞ্চয় করলে পরেই দেখা যাবে যে সেই সঞ্চয়ের টাকাই
হয়তো 2 বছর 3 বছরে এত টাকা হচ্ছে, এই যে নিজেদের যে ঋণের পরিমাণটা আছে ওই টাকা থেকেই তখন পেতে পারেন। এটা আমরা আমরা ইয়ে দেখছি কালকে যে আমিরুলকে জিজ্ঞাসা করে দেখি যে এটা এটা সম্ভব। নিজেরা একটা সঞ্চয়ের অভ্যাস করেন সমিতি করে। বদরুল ভাইয়ের যে 1500 কৃষক আছে সবাইকে দিয়ে বলেন নিজেরাই যদি আস্তে আস্তে করে মাসে যদি 100 টাকা করেও দেন, তাহলে দেখবেন যে বছর শেষে বা 2 বছরে বা 3 বছরে কত টাকা হলো, সেই টাকাটাই আপনি এনজিওর কাছ থেকে না নিয়ে নিজেরা ঋণ নেওয়ার ব্যবস্থা করেন, তাই না? তাহলে আস্তে আস্তে 5 বছরে আমি জানি অনেক সমিতি আছে বাংলাদেশে যারা এইভাবে করে করে তাদের এখন নিজেরা অন্যদের সমিতির সদস্যরা তো নেই, অন্যদেরকেও ঋণ দেয়। তো এটা মানে আমার যেটা কথাটা আমি সামাপ করি, ঋণের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু ঋণের ব্যবস্থাও আছে। কিন্তু আমরা একেবারে যে হয়তো আমরা বলতে পারি, সরকারকে বলতে পারি, সরকারের যে 4% ঋণ যেটা আছে, যেহেতু এই কেঁচো সার করতেছে একেবারে দরিদ্র কৃষকেরাই করতেছে, ভূমিহীন কৃষকেরা করতেছে, তাদেরকেও যে সরকারের 4% ঋণের যে ইয়েটা আছে সেখান থেকে ঋণ দেওয়া উচিত দরকার। আমার মনে হয় যে এটা আমরাও সরকারকে বলতে পারি ওনাদের পক্ষে থেকে। তাহলে পরে যে ওনার, এবং সেটাও ওই যে গরু কিনতে পারে, শুধু সার উৎপাদন আর বিপণন নয়, সারের এটা উৎপাদন করার জন্য যে গরুর দরকার আছে সেটার জন্য যাতে ওই একই রেটে শতকরা 4% ওইটাতে যাতে ঋণ পেতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করতে পারি, আমরা করতে পারি। বদরুল ভাই আছেন, শামসুল ভাই আছেন, আপনারাও যখনই সরকারি লোকদের দেখেন তখন তাদেরকে বলেন। আর আমরাও আমার মনে হয় যে বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের সঙ্গে কথা বলতে পারি এটার জন্য, আমি মনে করি। এবং সবচেয়ে বড় কথা আমার একটা কথা যে আপনারা আজকে আপনারা যে কাহিনী শোনালেন এবং চ্যানেল আইয়ের যে রিপোর্টটাতে দেখলাম, আসলে এটা একটা অভিভূত হওয়ার মতোই। হাসির ব্যাপার যদিও আছে, কিন্তু কান্নার কথাটাও আমরা জানতেছি। এটাও আমাদের সবাই মিলে এটাকে সম্মিলিত ভাবে চেষ্টা করা দরকার, যাতে করে আপনাদের কান্নাটা জাতি থামাতে পারে, দেশ থামাতে পারে, সরকার থামাতে পারে। তো তার জন্য একটা কথা যে সবসময় যে সরকারকেই সবকিছু করতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আজকে দেখতেছেন আপনার চুয়াডাঙ্গার লোকেরা এসে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, খুলনার লোকেরা এসে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত উদ্যোক্তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ দরকার। দেশের মধ্যে কেঁচো সারের এখন চাহিদা বাড়ছে এবং শহরের লোকেরাও যথেষ্ট কেঁচো সার এখন কেনার চেষ্টা করছে। এটা আপনারা কত করে বিক্রি করেন শামসুল ভাই? শামসুল ভাই মিউট কর। শামসুল ভাই কত করে বেচেন বলেন তো? 10 টাকা। আপনারা 10 টাকা বিক্রি করেন। এইটা আবার যারা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করে, পাইকারি কিনে নিয়ে খুচরা বিক্রি করে, তারা 15 টাকা 20 টাকা করেও বিক্রি করতেছেন কিলো। আমি শহরে দেখি তো, কিনতে যাই তো, তখন দেখি এটা। তো এটা যাই হোক, সেটা তারা করবেই, তাদের তো কিছু লাভের ব্যাপার। আপনারাও সরাসরি চেষ্টা করতে পারেন নিজেদের ভিতর থেকে একজন উদ্যোক্তা তৈরি করে সেও এগুলা বাজারজাত করে, ওইরকম প্যাকেট করে করে বাজারজাত করতে পারে, চেষ্টা করতেই পারে। আপনার যে বদরুল ব্যাপারী ভাই, আপনাদের সমিতিও আসলে এই উদ্যোগী নিয়ে এটা বাজারজাতকরণের করতে পারেন, যে যেখানে বাজারজাত করতে পারছে না তারা আসলে বাজারজাত করার চেষ্টা করতে পারে, মানে তাদেরকে সহায়তা দিতে পারে। থ্যাংক ইউ। আমি বেশি কথা বলে ফেলছি। স্যার অনেক ধন্যবাদ। বদরুল ভাই, আপনি স্যারের কথাই, জি আমি আপনার কথাই বলবো যে স্যার তো অনেকগুলো সাজেশন দিলেন এবং উনি চমৎকার একটা কথা বলেছেন। আমার মাথায় তো এটা আগে আসা উচিত ছিল, স্যার আজকে বলাতে হয়েছে। এখন আমাদের চাষিদেরকে বলবো যে এই যে আমরা নিজেরা কেন সঞ্চয় করতেছি না, আমরা সঞ্চয় করলে এই যে এই চাষিগুলোকে, আমি ঝিনাইদার কথাই বলি, এখানে তো আমি কাজ করছি, কিন্তু আমরা ওই যে এনজিও সুদ এগুলোর মধ্যে আমরা যাবো না বলে আমরা ওইটাতে এতদিন যাই নাই। কিন্তু একটা সমিতি করে তাদেরকে যে সঞ্চয় করানো, করে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার একটা চেষ্টা হতেই পারতো, তাই না? তো বদরুল ভাই, স্যার আপনাকেও পরামর্শ দিলেন, আপনি যদি এখন বলেন। আমি শামসুল ভাইয়ের একটি কথা আমি একটু বলে নিই। শামসুল ভাই বলছে যে আমি তার প্রায় 4 টন সার বিক্রি করে দিছি, কিন্তু পাবলিক প্লেসে হয়তো শামসুল ভাই আমাকে লজ্জা দিতে চায়নি, বিধে একটি কথা বলেনি। বিক্রি করছি এই সারটার টাকা পরিশোধে সম্ভবত 4 থেকে 5 মাসের উপরে তাকে আমি ঘুরেছি।
এটি হলো আমাদের বাস্তবতা। না, আমি তো টাকা পাইছি, আর যাক শেষ পর্যন্ত পেয়েছে। টাকা তো পেয়ে গেছি, বিক্রি করেছি, আমি তো টাকা তো পেয়ে গেছি। যাই হোক আর কি, এটা টাকা কিন্তু ভাবার পাইছেন যে বিষয়। মানে সেটা হলো গুরুত্বপূর্ণ কথা আর কি। যে তবে বদরুল ভাই, এই সমিতি ব্যাপারটা একটু বলেন। স্যার যে কথাটা সমিতি, স্যার বলছেন, যেটা বললেন যে পরামর্শ আমাদের ঠিক আছে। আমাদের এই 1200 জন সদস্য আমরা এক অঞ্চলের নই, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের। এবং শামসুল ভাই কিন্তু অফিসিয়ালি আমাদের সদস্য নয়, কিন্তু আমরা মনে করি বাংলাদেশের যে কেঁচো সার উৎপাদন করছে সেই আমাদের সদস্য, এবং আমরা যতটুকু পারি তাকে সাপোর্ট দিব। এখন আমরা একটি কৌশল অবলম্বন করেছি যে যারা অনলাইন বেজ একটু বেশি সময় দিতে পারে, অর্থাৎ সহজ যোগাযোগ মাধ্যমটাকে আমরা ব্যবহার করতে পারি, তাদেরকেই আমরা সদস্য করেছি। আমাদের হলো যে গত মার্চ মাস থেকেই আমরা জেলা পর্যায়ে কার্যক্রমে নামবো, কিন্তু আমার মা অসুস্থ থাকায় সেই কাজটা একটু স্লো হয়ে গেছে। এর মধ্যে কোভিড এসে আমাদেরকে সব জায়গাটায় স্থগিত করে দিয়েছে। আমাদের স্যার যে পরামর্শটা দিচ্ছেন, এই পরামর্শটা আমাদের একটি প্ল্যান আছে যে আমরা ছোট করে সঞ্চয় করব, তার সেই জায়গাটিতে আমরা আরো একটু শক্তিশালী হয়ে নিতে চাই, আমাদের সাংগঠনিক যোগ্যতাটা আরো একটু বাড়িয়ে নিতে চাই। যে জায়গাটি থেকে আমরা এই সাবধানতাটি অবলম্বন করতে চাই, বাংলাদেশে কৃষক সংগঠন গড়ে ওঠে না। এবং আপনারা বাংলাদেশ ভার্মি কম্পোস্ট আসার কথা ছিল, শামসুল ভাই একটু ধৈর্য ধরেন, শেষ করুন। হ্যাঁ, আমরা যারা বারবার ফোন দিচ্ছি, আমি আসবো শামসুল ভাই, সেই কথাটাই আমরা বলছি যে আমরা যারা আমাদের নিজেদের উদ্যোগে নিজেদের পকেটের পয়সা ব্যয় সংগঠনটা পরিচালনা হচ্ছে বিধায় চাইলেই আমরা অনেক কাজ পারি না। রংপুর অঞ্চল সহ দেশের পশ্চিমাঞ্চলে সারা বাংলা কৃষকের সাপোর্টে ভালো কিছু কাজ করছে, সেখানে কিন্তু একটি দাতা সংস্থার অর্থায়ন আছে। যখনই কোনো প্রজেক্ট ফ্যাক্টর সাপোর্ট পেলে কাজটা মোটামুটি ভালো করা যায়। আমরা স্যার কুড়িগ্রামে 25 বলেন আপনি বলেন। আমরা কুড়িগ্রামে 25 জন কৃষককে প্রশিক্ষণ দিতে পেরেছি ভার্মি কম্পোস্ট এবং বাসক উৎপাদনের উপরে। সেখানে 9টা গ্রামে বাসকের রেজাল্টটা খুব ভালো, ভার্মি কম্পোস্ট রেজাল্ট আমরা যতটুকু আশা করেছি অতটুকু এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইনি। এখানে অর্থায়ন করেছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্প, কিন্তু একটি জায়গা আমি উল্লেখ করতে চাই যে সেখানে আমরা খুব সামান্য ব্যয়ে সেই প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরেছিলাম। আমরা এটা বলতে চাই যে কখনো কখনো সংগঠন খুব অল্প ব্যয়ে বেশি কাজ করার সুযোগ আছে। এটা বলছি এই কারণে, যেহেতু আমরা নিজেদের তাগিদে এই কাজটা করছি, সেই জায়গাতে যদি একটু সহযোগিতা যুক্ত হয় তাহলে আমরা এই কাজটাকে আরো অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা মনে করি। জি, ধন্যবাদ বদরুল ভাই। আপনার কথাটা কি সমর্থন করছেন সাইফুল আজম খান? তিনি বলছেন 2014 সালে আমি ভালুকাতে কেঁচো সার উৎপাদন শুরু করি, পরে আইএফএমসি এটাতে ইনক্লুডেড হয়, এখন এটার যথেষ্ট জনপ্রিয়তা বেড়েছে। অর্থাৎ বাইরে থেকে যদি কেউ এসে একটু সহযোগিতা করে তাহলে এখানে একটু গতি বাড়ে, সেটাও একটা ভালো কথা আপনি বলছেন। এবং আমাদের মইদুল হক খান তিনি মন্তব্য করেছিলেন যে গরিব মানুষের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কৃষি কর্মকর্তারা কেন ব্যাংকের সাথে মিলে এটার যথেষ্ট এই ব্যবস্থাটা করে তুলছেন না? এই মন্তব্যটা করার পরেই মহিদুল হক খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি অনুমান করছি যে মহিদুল হক খানের কিছু বলবার আছে, সুতরাং আমি তাকেই আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষেপে আপনার কথাটি বলবার জন্য। ধন্যবাদ মিঠুন ভাই, আমি বিশেষ করে ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি বিশেষ করে যুক্ত হলাম আমাদের পুরানো দুজন মানুষকে দেখে। শামসুল ইসলাম সাহেব, ওনার ওইখানে গেছিলাম আমি নিজে ব্যক্তিগতভাবে, আপনার ওইখানে যখন যাই, তার কিছু কাজ দেখে আমার ভালো লাগছিল, যে তার উদ্যোগ এবং তার কাজের প্রতি নিষ্ঠা দেখে ভালো লাগছিল। এবং আমি আমার ওয়াইফকে নিয়েও গেছিলাম, তারাও খুব উদ্বুদ্ধ হয়েছিল। তারপরে যেতে পারি না অনেকদিন, দেখে ভালো লাগলো। আমি বলছি যে এইসব মানুষগুলো তো বেশি হয় না, এগুলো খুব কম সংখ্যক পাওয়া যায়। সরকার বা আমাদের যারা উন্নয়ন কর্মী তাদের উচিত হলো এই মানুষগুলোকে খুঁজে খুঁজে দেখে তাদেরকে
উৎসাহিত করে তাদের দিয়ে আরো অনেক মানুষকে উৎসাহিত করা, না কারণ তারা একটা জায়গায় ডেমনস্ট্রেশন করছেন। আমরা যতই কথা বলি না কেন, তার কাজটা দেখে অনেকে উৎসাহিত অনুপ্রাণিত হবেন, কিন্তু আমরা তাদেরকে যদি স্ট্রাগল করতে দেখি তখন আর অন্যরা আগায় না। আমি যেটা সবসময় বলি যে আমরা বড় অনেক আশা করি, কিন্তু আশা করার পিছনে হাজার হাজার কোটি টাকার বড় বড় প্রকল্প হচ্ছে, সেখানে যে ছোট ছোট জিনিসগুলো আমরা দিতে পারি না। আমাদেরকে এত পয়সার অভাব হয়ে গেছে যে তাদের জন্য ব্যাংকের 12%, 15%, 20% সুদ না হলে সে পয়সাটা পাবে না। কারণ এইসব মানুষগুলো কিন্তু চায় যে ঋণগ্রস্ত না হতে। এটা কিন্তু ঠিকই, আমার দেশের ধর্মপ্রাণ মানুষ চায় না ঋণগ্রস্ত হতে। কোনোভাবে যদি যে মনে করে রিস্ক আছে, দিতে পারবো না, নিজের কথা রক্ষা করতে পারবো না, ভাই না খেয়ে থাকি ভালো, ঠিক আছে, কিন্তু আমি এটা ঋণগ্রস্ত হয়ে তার কাছে মরে যাব, আর ঋণী মানুষের সালা স্বর্গ জায়গা হবে না, বুঝছেন না? তারা এই বিশ্বাসটা করে। সুতরাং এই জায়গাগুলো আমাদের সরকারকে যে বুঝতে হবে। উন্নয়ন কর্মী যারা আছেন, তারা এত ডিপার্টমেন্ট গুলো আছেন, তারা কি ঘাস কাটতেছেন নাকি? এই জিনিসগুলো তারা বুঝতে পারেন না যে একটা সাধারণ মানুষের, গরিব মানুষের তারা কিভাবে তারা নিজেদের ভাগ্য নিজেরাই করতে পারে। এই যে আমাদের স্যার যেটা বলেছেন ঠিকই আছে, আমরা তো করলে করতেই পারতাম, কিন্তু পারি না কেন? এই সোসাইটিতে এমন এমন সব মানুষকে প্রণোদিত করা হয় যারা ভালো ভালো কাজ দেখলেও পিছনে গিয়ে ওই যেমন মাছের চাষ করলে তার মধ্যে বিষ ঢেলে দিয়ে আসবে যে যাতে মাছটা মরে যায়, না? এরকম তো মানুষ আমাদের দেশে অভাব নাই। ফলে আমি তাদেরকে প্রোটেকশনের জন্য একটা ব্যবস্থা তো আমাদেরকে অবশ্যই করতে হবে। এটা তারা যদি কিছু করতে পারতেন তাহলে তো আমার দিকে তাকাতেন না। অবশ্যই যারা দুর্বল তাদের জন্য আমাদেরকে কিছু করতে হবে। আমি সারের ব্যাপারে বলতে চাই যে আমরা যে কথাগুলো বলেছি যে রাসায়নিক সারে এতদিন যাবত ভর্তুকি দেওয়া হচ্ছে, এই সারগুলোতে কেন সরকার ভর্তুকি দিবে না এবং স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য তারা কেন কিছু ব্যবস্থা করবে না, যেটা সার তৈরি হচ্ছে সেটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা তার ফলো আপ করা, তাদেরকে একটু গাইড করা, তাদেরকে ভালো তৈরি হলে সেটাকে এক জায়গায় করা, তারপরে সেটার থেকে একটা এটা এক জায়গায় একটা উদ্যোগ কি নেওয়া যায় না? সরকারি উদ্যোগে সবই পয়সার হিসাব করতে হবে, সেখানে লাভের হিসাব। আর যেখানে লাভের হিসাব মানে ইয়ে নাই, কোটি কোটি টাকা লোপাট করার একটা লাভ হিসাব নাই। আসলে খুব মানে ডিসহার্টেন্ড হয়ে যায় এসবগুলো দেখলে। এই মানুষগুলোকে দেখলে আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, কিন্তু মনে হয় যে নিজেই গিয়ে কিছু দিই। আল্লাহ তাআলা তো সেই সামর্থ্য দেয়নি বলে মাঝে মাঝে আল্লাহ তাআলার উপরে আমার দুঃখ ইয়ে হয়, খুব হয়। নিজেই গিয়ে সেই জিনিসটা তাদের পাশে গিয়ে দাঁড়াতাম। আসলে এটা খুবই দুঃখজনক। আমি শামসুল ইসলাম সাহেবরে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অবশ্যই আপনার মতো মানুষদেরকে এক জায়গায় করেন। আপনি একটা সুযোগ দিন আসবে, অবশ্যই ভালো ভালো দিন আসবে, কারণ এই জিনিসগুলো সরকারও বুঝতেছে না, এগুলো বুঝতেছে না যে আমরা মাটির স্বাস্থ্য নষ্ট করে ফেলছি। আমরা কৃষির একটা দীর্ঘমেয়াদী কৃষির দিকে আমরা ইয়ে না করে আমরা একটা মানে একটা কি বলে এটা এমন ভাবে ব্যবস্থা চিন্তা ভাবনা গুলো করছি, পলিসি গুলো যেভাবে গাইড করা হচ্ছে সেটা আমাদের সঠিক দিক নির্দেশনা হচ্ছে না। আমি পরিবেশ আন্দোলনের কর্মী হিসাবে একটা বলছি, আপনার দেখেন কয়লা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমরা কত বছর যাবত বলছি যে কয়লা সারা পৃথিবী বর্জন করেছে, তারা এখন সেই যেগুলো বর্জন করেছে সেগুলো নিয়ে আসে, তারা এখন সেগুলো নিয়ে এগুলো করছে। এগুলো তো অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, যে এগুলো অবশ্যই চলতে পারে না দীর্ঘ সময় যাবে আমাদের চোখের সামনে। আমাদেরকে শক্ত ভাষায় এগুলোকে প্রতিবাদ করতে হবে। আপনারা যারা আছেন সংগঠিত, এবং আপনি যে আপনার তো সংগঠন আছে আপনার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, আপনি তো এদেরকে কিছু অন্তত এইগুলো ব্যাপারে এগুলো করতে পারেন। আমরা বিশেষ তার সঙ্গে যুক্ত হতে পারি। আপনি একটা উদ্যোগ নেন, আমরা তাদের সঙ্গে যুক্ত হই, আমরা ব্যক্তিগত পয়সা দিয়েও কিছু যুক্ত একটা ফান্ড তৈরি করি, করে এটা তাদের কাছে যারা ভালো কাজ করছে তাদেরকে একটা উৎসাহিত করি। আর ওই যে আমাদের আরেকজন ভাই যেটা বলছিলেন সারা দেশব্যাপী যে কাজ করছেন, অবশ্যই আপনার কথাটা ঠিক যে একটু আমাদের বিদেশি অনেক টাকা পয়সা আসতেছে, সেই পয়সাগুলো একটু প্রণোদনা দিলে আমরা যেটা হয় যে আমরা 1 টাকা দিয়ে 10 টাকার কাজ করতে পারি, আর অনেক যে 10 টাকা দিয়ে 1 টাকার কাজ করে, তোমার সেই 1 টাকা পাই না যে 10 টাকার কাজ করার জন্য। এটা খুবই দুঃখজনক। আপনারা চেষ্টা করেছেন, চেষ্টা করে যেতে হবে, অবশ্যই আমরা করব, কিন্তু আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা তো চাইতেই পারি। এটা কেন এটা হতে হবে? এটা আমাদের, আপনারা অবশ্যই এগুলো করেন, এটা আমাদের শক্তি সঞ্চয় করেন। আপনারা যারা বাইরে কাজ করছেন মাঠ পর্যায়ে, আমাদের সঙ্গে একসঙ্গে মিলে আমরা এই বিষয়টা নিয়ে একটু সরকারের উচ্চ পর্যায়ে একটু দেন দরবার করি শক্তভাবে। জি, থ্যাংক ইউ মইদুল ভাই। শাহিন ভাইয়ের সাথে দেখা হলো, শামসুল ইসলাম ভাইয়ের সাথে দেখা হলো। থ্যাংক ইউ, আপনি ভরসা দিয়েছেন। আমি একটু শাহিন ভাইকে একটু আবার দিতে বলবো। শামসুল ভাই, শাহিন ভাইকে যদি একটু দেন, এই স্যারের এই অ্যাডভাইজের প্রেক্ষিতে এবং মইদুল ভাই যে বললেন যে আমরা সংগঠিত হতে পারি, আপনার এখানে যে একতা সমিতি কি একটা করতে চাচ্ছেন, এটার ব্যাপারে একটু বলবেন শাহিন ভাই? আপনি স্যারের কথা শুনেছেন। জি, ধন্যবাদ। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যাতে এই অঞ্চলের মানুষকে সংগঠিত করতে পারি। আমরা আগে স্টাফরাও যুক্ত হয়েছি
এবং অন্যদেরকে যুক্ত করব, যাতে একতা সমবায়ের মাধ্যমে এই জায়গায় গরু কিনে যারা গরু নাই তাদেরকে গরু দেওয়া যায় পোষানি হিসেবে, মানে এটা বাই রোটেশনে বিভিন্ন যাতে পায়। তারা যে উৎপাদন করতেছে ফসল, সেই ফসলের মার্কেটিংটা যাতে এই জায়গায় করা যায়, এবং কি কি করা যায় আমরা মাঝে মাঝে বসবো, পরিকল্পনা করবো, সেই জন্য ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাহিন ভাই। আপনি কথা বলি, যারা গরু চাষ করছেন, সঞ্চয়ের কথাটা পরিষ্কার হলো না। আপনারা কি সঞ্চয় করবেন? একতা সমবায়ের মাধ্যমে ইতিমধ্যে সঞ্চয় জমা শুরু করেছি। আচ্ছা, আমি বলছি যারা গরু চাষ করছেন যে ব্যক্তিগতভাবে হোক আর বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে হোক, আমরা এই ব্যাপারে ওনারা বলছেন যে আপনাদের ভালো উদ্যোগের সাথে তারা সহযোগিতা করতে চান। আমি একটা যুক্ত করছিলাম, আমি ওয়ার্ল্ডের কথাটা বলতে পারবো না, জাস্ট একটা ছোট কথা যুক্ত করি। আমি এটা যুক্ত করি, যেটা যারা গরু পালন করেন তাদেরকে একটা চারি দিয়ে এটাগুলো দিয়ে প্রশিক্ষণ দিয়ে সেখানে যেন তারা এটা তৈরি করতে পারেন এটা, এবং এটা একটা আন্দোলন হতে পারে। সেই আন্দোলনে আপনার যেখানে গরু পালন আছে, আর গরু পালন উৎসাহিত করার জন্য তো দেওয়াই যেতে পারে কিছু লোন টোন দিয়ে, যে তারা গরু পালন যারা করতে পারেন, গরু কিনতে পারছেন না, তাদেরকে লোন টোন দিয়ে দেওয়া যেতে পারে। এটা গরু পোষানি দেওয়া যেতে পারে, এগুলো তো করা যেতেই পারে। একটা ফান্ড করেন, আমরা সবাই মিলে যুক্ত হই, আপনিও আছেন, আমরা সবাই মিলে যুক্ত হই, আমরা একটা ছোট জায়গায় করি না কেন, একটা দৃষ্টান্ত স্থাপন করি একটা জায়গায়। না, বিসেফ ফাউন্ডেশন তো সেখানে আছে, কারিগরি সহযোগিতা দিচ্ছে। আগামীতে আমাদের আরো কিছু পরিকল্পনা আছে, নিশ্চয়ই আমরা সেখানে থাকবো। আমরা কালীগঞ্জের কৃষকদের সাথে আছি। শাহিন ভাই, আপনার মাধ্যমে, শামসুল ভাইয়ের মাধ্যমে এটা বলতে চাই, বিসেফ ফাউন্ডেশন আপনাদের সঙ্গে থাকবে, আমরা আছি ইনশাআল্লাহ। জি, তো শামসুল ভাইয়ের লাস্ট কোনো কথা আছে? লাস্ট মিনিট, আমরা শেষ করব। আপনার কিছু বলার আছে শামসুল ভাই? কথা হচ্ছে কি, আমার একটা কথা মনে পড়ে গেল যে কৃষি অফিস একজনের ফোন দিল যে 2 কেজি কেঁচো আমাকে জায়গায় দিয়ে আসো, কিন্তু কৃষি অফিসই আপনার ছোটা বিলির ভিতরে যে কেঁচোগুলো ছিল, গোবরগুলো ছিল, তার শুকিয়ে মারা গেল। একদিন অফিসারের আমি ডেকে দেখাচ্ছি, স্যার এখানে কেঁচো কই? আমি হাত ঠেলে দিয়ে এরা মাগনা করছে, কেঁচো কই? কোনো দেখা হয়নি, নষ্ট হয়ে গিয়েছে। কেন স্যার নষ্ট হবে? যেহেতু আমার তো বুকে আঘাত দিতে, হ্যাঁ, তার কারণে এগুলো নাড়াচাড়া করে আমার যে মনের যে একটা কষ্ট, আর ওই কিছুগুলো মারাতে যে কষ্ট পাইছি আমি, সে তো ভুলার মতন না। শামসুল ভাই, যে আপনার কাছে কেঁচোগুলো তো খুবই প্রাণের জিনিস, কেঁচো মারা গেলে আপনি কষ্ট পাবেন। কেন মারলেন? জি জি, ঠিক আছে, আমরা সেই আলোচনাটা থাকলো, সেই দুঃখটা রইলো আমাদের, এবং সেটাই আমাদের কান্না, যে আমরা যে ভালোবাসাটা, আপনারা যে ভালোবাসাটা দিয়ে এই মেরুদণ্ডহীন প্রাণী কেঁচোকে আপনারা যে লালন পালন করছেন এবং দেশ এবং প্রকৃতির জন্য কাজে লাগাচ্ছেন, সেটা আমরা অনেকেই বুঝতে পারছি না। তো আমরা যত তাড়াতাড়ি সেটা বুঝবো, ততই আমাদের মঙ্গল হবে। আপনাকে ধন্যবাদ শামসুল ভাই, আপনার কাজ আপনি সফলভাবে এগিয়ে নিয়ে যান। আমরা আছি আপনার সঙ্গে, বিসেফ ফাউন্ডেশন আপনার সঙ্গে আছে, এবং দেশের এই নিরাপদ খাদ্য আন্দোলনের যোদ্ধারা আপনাদের সঙ্গে আছে। আপনারা মনোবল হারাবেন না। বদরুল ভাই, আপনার লাস্ট মিনিটে কোনো কথা আছে? আমি শেষ করতে চাই। জি, একটু কথা আছে। ব্যাংক ঋণ নিয়ে যে কথা আলোচনা চলছিল, স্যার যে কথাটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের একটি প্রকল্প, সম্ভবত 2012 সালের পূর্বে বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপন ছিল যে 2 লক্ষ টাকার পর্যন্ত ঋণ দিতে পারবে বিনা জামানতে ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য, যেখানে গরুও থাকবে। ওর একটি প্রজ্ঞাপন আমার কাছে আছে, কিন্তু ওইটা নিয়ে আমি কোনো উত্তরই পাইনি কোথাও থেকে। আর 2016 সালে যে নতুন একটি কার্যক্রম শুরু হয়, তখন বাংলাদেশ ব্যাংক 8টি ব্যাংকে টাকা দেয়। আমার উপজেলার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক যে কৃষি ব্যাংকের প্রতিনিধিত্ব করে 2 লক্ষ টাকা পেল। এই 2 লক্ষ টাকা 2টি পরিবারে পেয়েছে, সেটি রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে টাকাটা গেছে। আমার ইউনিয়নের ব্যাংক যেটি টাকা পেল, সোনালী ব্যাংক, আমার সেই টাকাটি গেল আমলাদের মধ্য থেকে। এখন আলটিমেটলি একদমই প্রান্তিক কোনো চাষি সেই টাকা কিন্তু আসলে পায়নি। এরপরেও আমরা আশা হারাতে চাই না। আর স্যার, এনজিও থেকে যেটা হয়, এনজিও থেকে নিয়ে মাসে মাসে কিস্তি দিয়ে আমরা মানে পুঁজিটাই ফেরত দিতে হয়, কিন্তু এনজিও যেহেতু টাকা বিনা জামানতে ফেরত নিতে পারছে, তাহলে গভর্নমেন্ট ব্যাংকগুলি কেন এরকম পরিকল্পনা চাচ্ছে না? আমাদের ওই আবেদনটা। আর যদি স্যার আপনি আমাদের পক্ষ থেকে একটু ব্যাংকগুলির সাথে কথা বলতে পারেন, এর প্রজ্ঞাপনগুলির কোনোটা যদি বাস্তবায়ন করে,
এই মোটামুটি আমার সর্বশেষ আবেদন। আর জি, অনেক আপনাদের ধন্যবাদ সাথে স্যার। পরামর্শ নিয়ে কাজ করে যাব, আমরা মাঠে আছি। জি, অনেক ধন্যবাদ সবাইকে বদরুল ভাই। আমরা শেষ করব স্যার। আপনার কাছে অনেকগুলো অনুরোধ। আপনি আমাদের অভিভাবক এবং আপনি এই নিরাপদ খাদ্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। স্যার, আপনি যদি শেষ বক্তব্যটা দেন। আমার শেষ বক্তব্য এটাই যে একদিকে আমি খুবই আনন্দিত, এবং যে মহিদুল ভাইয়ের মতো করে বলতে হয় যে উদ্বেলিত আসলে। এবং যারা আজকে এই যে আমাদের হাসি কান্নার অনুষ্ঠানে হাসির কথা শুনাইছেন, এটাতে মানে আমাদের হাসির কথা বলতে আনন্দের কথা শুনাইছেন, তাতে করে আসলেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধাও নাই। এবং বিশেষ করে যে আপনারা যে বদরুল ভাইয়ের সংস্থা গড়ে তুলতেছেন এবং শামসুল ইসলাম ভাইয়েরা নিজেদের এলাকার সবাইকে নিয়ে করতেছেন, এবং সেটা সারা দেশে ছড়ায় যাচ্ছে এখন, এটা আসলে আনন্দের ব্যাপার। কথা হলো যে কষ্ট আমাদের থাকবেই, কোথাও না কোথাও ব্যর্থতাও থাকবেই, কিন্তু ব্যর্থতা আসলে আমাদেরকে যাতে অন্ধকারে নিয়ে নেওয়া যায়, ব্যর্থতাগুলো যাতে আমাদের সামনের দিকে আরো নিয়ে যেতে পারে, যে কেন ব্যর্থ হলাম, আমি এটাকে কি করে সংশোধন করব, এবং সেইটার জন্য প্রচেষ্টা করা। আজকে যে বাজারজাত করাটা হলো একটা মূল বিষয় এখানে, যে সমস্ত জায়গাতে কৃষকরা সরে গেছে, এটার মূল একটা জায়গাটা হলো বাজারজাত করা। তো আমরা সেই একটা জায়গায় রয়ে গেছে যে আমরা যাতে চেষ্টা করতে পারি। আর একটা হলো যে আজকে কথা পরিষ্কার হয়েছে যে কেমিক্যাল সারে, রাসায়নিক সারে ভর্তুকি দিয়ে আপনার এই যে কেঁচো সারের যে উৎপাদন হচ্ছে তার সাথে দাম প্রায় সমান হয়ে গেছে। ফলে আমরা কেঁচো সারের কৃষকরা তারা বাজারজাতকরণের সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গাটায় আমাদের সরকারের সঙ্গে বিসিএফ ফাউন্ডেশনের কথা বলার দরকার আছে, যে যাতে করে এই কেঁচো সারে ভর্তুকিটা আসে। আর সবচেয়ে বড় কথা হলো যে আরেকটা জিনিস, যে আমি আবারও জোর করে বলতেছি যে এই বাজারজাতকরণে বাহিরের প্রতিষ্ঠানরাও আছে, কিন্তু বদরুল ভাইয়ের যে সংগঠন গড়ে উঠতেছে, আপনারা নিজেরাও বাজারজাত করার চেষ্টা করেন, তাহলে পরে দেখবেন অনেকে হবে। কারণ যে আমরা বহু আগে, প্রায় 10-12 বছর আগে অনেক সংগঠন গড়ে তুলছিলাম, তারা অ্যাকশন এইড ওদেরকে সাপোর্ট দিত, অ্যাকশন এইডের মাধ্যমে সাপোর্ট দিত, এবং অ্যাকশন এইড সেই সমস্ত গ্রুপগুলা এখনো আছে, তারা বড় বড় রাইস মিল, মানে রাইস ড্রাইং বীজের ব্যবসা করতেছে, নানান কিছু ব্যবসা নিজেরাই করতেছে। তো এইরকম আপনারাও করতে পারেন। আসলে আপনাদের সংগঠন, যেটা ব্যাপারী ভাইয়ের সংগঠনকে আপনি সেভাবে তৈরি করেন। আর সঞ্চয় আমি জোর দিতেছি যে প্রত্যেকেই যদি আজকে যদি যে কোথাও যদি 500 কৃষক থাকে, যে শামসুল ইসলাম ভাইয়ের এলাকায় 500 বা 300 বা 200 কৃষক যদি থাকে, সবাই যদি মাসে 100 টাকা করে দেওয়াটা কঠিন কিছু কাজ না। এখন 100 টাকা করে যদি মাসে জমা দেন, তাহলেও দেখবেন 500 কৃষক কত হলো, 50,000 টাকা হলো না? জি স্যার, প্রতি মাসে 50,000 টাকা হলো প্রতি মাসে, তাহলে 6 লাখ টাকা আপনার আসতেছে 1 বছর। 2 বছর পরে সেটা 12 লাখ টাকা। সেই টাকাটাই যদি আপনার সদস্যদের মধ্যে আপনি কম সুদে আপনি যদি ঋণ দেন, তাহলে সেই সুদটাও তো আপনাদের কাছেই থাকতেছে, আবার সেটা তো এনজিওর কাছে, ব্যাংকের কাছে চলে যাচ্ছে না, সেটাও আপনার মূলধনকে বাড়ায় দিতে পারে। ফলে আপনি 5 বছরে দেখবেন এত টাকা আপনাদের নিজেদেরই হয়েছে, যেটা দিয়ে আপনারা আপনাদের সদস্যদের সবারই ঋণের চাহিদা আপনারা পূরণ করতে পারতেছেন। এখন গরু কেনার টাকার জন্য আপনার 20% এনজিওর কাছে যাওয়া লাগবে না, নিজেরাই সেটা করতে পারছেন। হয়তো 10% আপনাদের সমিতিকে সুদটা দিয়েই, তারা লাভটা দিয়ে তারা সেখানে কাজ করতে পারে। তা আমি যাই হোক, আমি আর একবার আমাদের অ্যাকশন পয়েন্ট, যাতে আমরা মিটনকে এবং মহিদুল ভাই আছেন, আমরা যাতে আজকের যে আলোচনায় যে অ্যাকশন পয়েন্ট গুলো আমরা বলেছি, যে ওনাদেরকে সাহায্য করার জন্য আমরা কি করতে পারি, সেটা নিয়ে আমরা যাতে দ্রুত আগাই। আর আপনাদেরকে এইটার ভিতরে থাকার জন্য আবার অভিনন্দন জানাচ্ছি, এবং এইটাকে প্রচার যাতে হয়, আর আপনাদের সেটার জন্য আমরা বিসিএফ ফাউন্ডেশনকে অনুরোধ করব যাতে করে আরো বেশি হয়। এবং সরকারও এটার সঙ্গে আছে, সরকার যে একেবারে নেতিবাচক তাও নয়, সরকার অনেক প্রকল্প করেছে, কিন্তু সেই সমস্ত জায়গায় কথা বলার দরকার, যাতে সরকারের এই প্রকল্পগুলা যাতে আসলে আপনাদের যারা কেঁচো সার উৎপাদন করছেন তাদের একটা সহায়তা পূর্ণ হয়।
সেটা আমাদের খেয়াল করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতে হয়তো আর একবার আসবো, আর ভালো করে কি করে উৎপাদন করেন সেটাও একটু আমাদেরকে যদি যারা শ্রোতা আছেন নিয়ে আছেন তাদের শেখাই দেন, সেটা হয়তো আর একটু উপকার হবে। মিটন, অনেক ধন্যবাদ। বিসেফ ফাউন্ডেশনের মহিদুল ভাই, আপনাকেও ধন্যবাদ। আর ব্যাপারী ভাই এবং শামসুল ইসলাম সাহেব এবং কি যেন শাহিন ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার আপনাকে। মিটন, আমরা অফলাইন যেতে পারি। মিটন কোথায় গেছে? আচ্ছা, আপনারা নিজেরাও চলে যেতে পারেন, আসলে আছে না বাটন আছে দেখবেন, ওই যে লিভ। সবাই মিলে উদ্যোগ নেন এবং আমরা আছি, ছোট আকারে নিতে হবে, কারণ সরকার আসলে বড় আকারে করা যায়, কিন্তু আমার মনে হয় মিটনের কোনো আপনি যেটা সমস্যা সভাপতি হয়েছে। সাহেব যেটা বলেছেন, আমরা তো সবসময় এটা করতেই পারি, ছোট আকারে হবে, কিন্তু একটা বড় আকারে কিছু করতে গেলে সরকারের সেখানে কিছু হাত দিতে হবে, বা কোনো এজেন্সি কোনো বড় ধরনের কোনো সরকারকে করতে হবে। সরকার নিচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে আপনি দৃশ্যমান করেন না কেন? আপনি রিসার্চ করেন তো যে আমরা কোথায় যাচ্ছে, এটা একটা রিসার্চের আপনি ইনিশিয়েট করেন তো, যে কোথায় টাকাগুলো কোথায় যাচ্ছে, এটা একটু ইনিশিয়েট বলেন তো। এই যে আপনি বলেন যে প্রোগ্রাম নিচ্ছে, বলেন 12 সালে একটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক প্রোগ্রাম নিচ্ছে, ওরা বলছে যে আমরা এতবার এখন করছি, তারা ব্যাংকের কাছে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। 16 সালে নিচে হদিশ পাওয়া যাচ্ছে। তাহলে কোথায় নিচ্ছে? আমাদের সব পাবলিক করুক। 12 সালের যে প্রোগ্রাম হয়েছে, ওই যে বদরুল ব্যাপারী ভাই বললেনই, ওই টাকা প্রভাবশালীরা নিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকও জানে, সরকার জানে, সবাই জানে, সে টাকা ফেরতও পায় নাই। 300 কোটি টাকা, 300 কোটি টাকার মতো সেই টাকা ফেরত আসে নাই। না, আপনি যদি বলেন যে আপনি আমাকে খাবার দিবেন, যে আমাদের বসেন আপনি খাইতে দেবো, তারপর দিলেন না, সেটা তো খারাপ। আপনি খাইতে দেবেন না বলেন নাই, ঠিক আছে, আপনি খাইতে দেবেন না আমরা চাচ্ছি, কিন্তু আপনি বলেন যে বসেন আপনাদের খাইতে দেবো, আপনি খাইতে দিবেন, এটা হইলো? এখানে বিষয়টা কেমন, যারা টাকা নিছে তাদেরকেও কিন্তু কৃষক দেখাই নেওয়া হয়েছে, তাদেরও কৃষক পরিচয় আছে, কিন্তু তাদের 2,50,000 টাকা না হলে এমন কিছু হয় না। এবং বিষয়টা হলো কি, যে একজন ব্যবসায়ীকে যখন টাকা দেওয়া হবে, সে তার টাকাটা ব্যবসায় ইনভেস্ট করবে, ব্যবসায় কোনো ইনভেস্ট করবে। একজন কৃষককে যখন টাকা দেওয়া হবে, সে কৃষিতে কোনো ইনভেস্ট করবে। এই যে টাকা বেশি ব্যবহৃত হচ্ছে, কিন্তু ক্ষেত্রটা ভিন্ন স্যার। কিন্তু যদি স্যার নীতিমালার একটু পরিবর্তন করা হয়, যে ব্যাংক কমিটিতে যদি স্থানীয় কৃষক সংগঠনের থাকে, তাহলে হয়তো রোলটা একটু হলেও পরিবর্তন হতে পারে স্যার। স্থানীয় সরকার, আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে এগুলো হয়েছে, যে স্থানীয় সরকার থাকলে প্রত্যেকে চেনে, বুঝছেন না? তখন ওই ব্যাংক যে হাতে বাড়াবে তা না, যেটা একটা প্রসেসে তাকে যেতে হবে, তো যেটা সঠিক মানুষের কাছে পৌঁছানোর একটা প্রসেস লাগবে। আমি যদি ব্যাংক বসে থাকে ঘরের মধ্যে, তাহলে তো সে ওইখানে সঠিক লোক সে চিনবে কি করে? সে তো বাইরের একটা মানুষ। কিন্তু এই যে একটা যদি স্থানীয় সংগঠনগুলোকে যদি সেইভাবে গড়ে না ওঠে এবং তাদেরকে সেই প্রয়োজন না দেয়, আমরা উন্নত আলোচনা করেছি, আমাদেরকে এগুলো করতে হবে, সংগঠন তৈরি করতে হবে। আপনি মহিদুল ভাই অনেক ধন্যবাদ। আসলে মানে শেষ করা দরকার, কিন্তু কোনো বিভ্রাট হয়েছে, তো কথাটা তুললাম যে আসলে আমাদের, আপনি যেটা বললেন যে 4-500 লোক আছে, তাদেরকে টাকা যদি 100 টাকা দিলে হয়, কিন্তু সেইটার জন্য তো সংগঠন দরকার। সেই সংগঠনটা স্থানীয় পর্যায়ে কে তৈরি করবে? তার জন্য তো একটা ওই জিনিসগুলো দরকার। আমি বলছি সংগঠন দরকার স্থানীয় পর্যায়ে, তা না হলে এগুলো করা মুশকিল। তবে আমরা কোনো জায়গায় করতে পারি সহযোগে নিজে, কিন্তু সেটা সর্বত্র হবে না। সরকার করলে যেমন এনএটিভি করছিল, এনএটিভি 2 তে সর্বত্র সংগঠন তৈরি করেছে, সেটা যদি ইফেক্টিভলি করা যায়, সেটা কিন্তু একটা ভালো সংগঠন। কিন্তু হতে পারে, কিন্তু এনএটিভিটা আপনি অ্যাসেস করেন, এটা এনএটিভি কিভাবে হচ্ছে, দেখেন সঠিকভাবে হচ্ছে কিনা, এটা ইনিশিয়েট করেন। কিন্তু কেউ অ্যাসেসমেন্টে যাচ্ছে না। একটা এনএটিভি যে পয়সাগুলো 2200 কোটি টাকা না কত কোটি টাকার প্রজেক্ট আছে, সেটা সঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখার দরকার না? আমরা দেখি না কেন এটা কোনো জনসংগঠনের মাধ্যমে, কোনো সংগঠনের মাধ্যমে সঠিকভাবে হচ্ছে কিনা, তাদের তো ভয় করা দরকার নেই যে সঠিকভাবে হচ্ছে। তারা ভয় করতেছে যে না, যদি হয় ছেলের বিড়াল বেরিয়ে যাবে, হইলো না? পর্যায়ে মোটামুটি দৃশ্যমান। এই যে এনএটিভিতে কিন্তু স্যার ভার্মি কম্পোস্ট প্রণোদনা আছে, কিন্তু একটু যদি করা হয় যে ভার্মি কম্পোস্ট এনএটিভিতে প্রণোদনা দিয়ে উৎপাদনের ব্যবস্থা আছে, কিন্তু এনএটিভি প্রকল্প যে অন্যান্য যে প্রদর্শনীগুলি আছে, বিভিন্ন ধান, ভুট্টো, গম বা ফল বাগানে, ওই জায়গায় রাসায়নিক সারের যে বরাদ্দ, সেইখানে যদি কেঁচো সারকে একটু ট্যাগ করে দেওয়া হয় বা জৈব সারকে ট্যাগ করে দেওয়া হয়, কাজ স্যার খুব
এই আইডিয়াগুলো তো নিতে হবে, এই আইডিয়াগুলো তো সরকারকে নিতে হবে। তবে কথা বলে না, আমি তো এনডিটিভিতে ওই এদের কাছে গেছি, কথা বলার চেষ্টা করছি, সবই যেন মুখ বন্ধ করে থাকতে বেশি ভালোবাসে। আমরা তো আইডিয়া নেওয়ার জন্য মুখে থাকি যে ভাই কি কি করবে, ভাই আমি জিজ্ঞেস করি বদল ভাই রে ভাই কি করা লাগবে বলেন তো, তারা কি সেগুলো শোনে না নাকি, তাদের কানে যায় না এতটা প্রজেক্ট করতেছে? প্রশ্ন তো করতে হবে আমাদের, প্রশ্ন করা বন্ধ আচ্ছা করে দিলে তো মিঠুন, শেষ আমরা হয়ে যাবে। অফলাইন যেতে পারি মনে হয়। হ্যাঁ, মিঠুন ভাই কই? মিঠুন ভাই আসেনি? মিঠুন হারাই গেছিল। সে তো বন্ধ করবে কেটা দরজা? মিঠুন বন্ধ করার কেটা আছে? ইন্টারনেট কানেকশন, জি আমার ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেছিল। আচ্ছা ভাই, আমরা তো ইন্টারনেট আপনার কানেকশন অনুসরণে অনেক গল্প গুজব করছিলাম আপনার আমরা অফলাইন যেতে পারি না, বন্ধ হয়ে গেছিল স্যার। আমি একটু বদরুল ভাই। মোবাইল দিয়ে চেষ্টা করছি। আচ্ছা বদরুল ভাই, এই যে দুঃখিত আপনি দর্শক, ওখানে দেখবেন একটা ক্রস চিহ্ন আছে, ওটা দিয়ে বের হয়ে যেতে পারেন। জি লিভ একটা অপশন আছে, ওটা দিয়ে বের হয়ে যেতে পারেন। শামসুল ইসলাম ভাই ওটা ওনারাও সেটা করতে পারেন। আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে দেখা হবে। আর আপনাকে আমি একটা লিখছি, মেল লিখছি, সেটা দেখেন। সরি ভাই, কালকে বকাবকি একটু রাগারাগি করেছি, কিছু মনে করেন না। রাগারাগি দরকার, বেশি রাগারাগি দরকার, এত ভালোবাসা দরকার নেই। আচ্ছা, ওটাও ভালোবাসাই, ওটা রাগারাগি না, ওটাও ভালোবাসাই ছিল। আমরা বেশি ভালোবাসি সবাইকে, এত ভালোবাসলে হবে না, একটু একটু ক্রিটিক্যাল হতে হবে। ভালো কাজের জন্য দরকার ক্রিটিক্যাল হতে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠুন ভাই অফলাইন করে দিচ্ছেন নাকি? কালকে আবার দেখা হবে। জি, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।